আজ আমার অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট বেরিয়েছে। আলহামদুলিল্লাহ খুব ভালো মার্ক নিয়েই অনার্সটা কমপ্লিট করলাম। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ভালো নাম্বার পেয়ে অনার্সটা শেষ করার। আজ আমার সেই স্বপ্নটা আল্লাহ পূরণ করে দিয়েছেন। ও আগে আমার পরিচয় দিয়ে নেই। আমি মোহাম্মদ সিয়াম আহমেদ। ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ঢাকার একটি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়ে পড়েছিলাম। আমার দেশের বাড়ি জামালপুর। আব্বু আম্মু আর ছোট বোন, এই নিয়ে আমাদের একক পরিবার। বাকিটা গল্পের সাথে থাকুন, জেনে যাবেন। ওই সিয়াম, কি এত ভাবছিস? সেই কখন থেকে দেখছি এক মনে কি যেন ভাবতেছিলি। ভাবছি অনার্স তো শেষ, তাই তোর গ্রাম থেকে ঘুরে আসলে কেমন হয়? দোস্ত, তুই সত্যিই যাবি আমাদের গ্রামে? হ্যাঁ যাব। তুই কতবার বলছিস তোদের বাড়িতে নিয়ে যাবি, কিন্তু আমি যেতে চাইনি। তাই ভাবলাম একবার বগুড়া যেয়ে বগুড়ার দই খেয়ে আসি। ওকে, কালই আমি তোকে আমাদের গ্রামে নিয়ে যাব। দেখব তুই কতটা দই খাদক। ওকে, দেখা যাবে। এবার চল, মেসে গিয়ে সবকিছু প্যাক করে নিতে হবে। তোদের ওখানে কয়েকটা দিন ঘোরাঘুরি করে বাড়িতে ফিরবো। চল। তারপর আমি আর সিজান মেসে ফিরে যাই। যাওয়ার পর জিনিসপত্র প্যাক করে নিলাম। আপনাদের তো সিজানের সাথে পরিচয় করাতেই ভুলে গেছি। সিজান আমার স্কুল জীবনের শেষ দিকের ফেসবুক ফ্রেন্ড। কিছু বুঝলেন না, তাই তো? আমি যখন এসএসসি পরীক্ষার্থী তখন ফেসবুকে আমার আর সিজানের পরিচয় হয়। তারপর আমরা দুজন বন্ধুত্ব করে নিই, কারণ সিজান আর আমি সেম ক্লাসে পড়তাম। আর তার থেকে বড় কথা, সিজানও আমার মতো ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে কিনা ইউটিউবে গল্প ছাড়ে। তারপর আমি যখন ইন্টারমিডিয়েট পাশ করে ঢাকায় আসব, তখন সিজান বলল সেও নাকি ঢাকায় এসে পড়বে। তারপর আমরা দুই বন্ধু একই ভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যাই। সিজন ছিল আর্টসের আর আমি হলাম কমার্স বিভাগের ছাত্র। তারপর থেকে আমাদের বন্ধুত্ব আরও গাঢ় হতে থাকে। এখন সিজন আমার বেস্ট ফ্রেন্ড। তো অনেক কথা বলে ফেললাম, এবার চলুন গল্পে ফিরি। খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে নাস্তা করলাম। তারপর বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে বসলাম। সিজান কাল রাতেই আমাদের দুজনের বগুড়া যাওয়ার টিকিট কেটে রেখেছিল। 5 মিনিট পর বাস চলতে শুরু করলো বগুড়ার উদ্দেশ্যে। ঢাকা থেকে বগুড়ার দূরত্ব বেশ, বাসে যেতে অনেক সময় লেগে যায়। আর ঢাকার রাস্তায় যে যানজট, এতটা সময় বাসে যেতে বোরিং লাগছে। কিন্তু শালা সিজান দেখছি দিব্যি বিন্দাস মোডে আছে। শালা পারেও বটে, কানে হেডফোন লাগিয়ে গানের তালে তালে দুলছে। তখনই একটা আইডিয়া পেয়ে গেলাম, তাই ফোনটা বের করে আমার গল্প শোনা শুরু করে দিলাম। এর মধ্যেই বাঁধলো আরেক আপত্তি। বাসটার দুটো চাকা মাঝপথে পাংচার হয়ে গেল। রাস্তায় বড় বড় প্যারাক পড়েছিল, আর আশেপাশে ঘরবাড়িও নেই। গ্যারেজ থাকার কথা তো বাদই দিলাম। তারপর আর কি, ড্রাইভার আর কন্ডাক্টর মিলে বাসে যে এক্সট্রা চাকা ছিল সেগুলো বের করে চাকা পাল্টাতে গেল। এভাবেই প্রায় 3 ঘন্টা লেগে গেল। তারপর বাসটা আবারও চলতে শুরু করলো। অনেক জ্যাম থাকায় পরের দিন ফজরের পর বগুড়া বাস স্ট্যান্ডে এসে নামলাম। এখান থেকে বাসে করে যেতে নাকি আরও 1 ঘন্টা লাগবে। এদিকে খুব ক্ষুধা লাগছে। রাতে একটা হোটেল থেকে খেয়েছিলাম। সিজান, আগে হোটেলে চল, খুব খিদা লাগছে। হ্যাঁ চল, আমারও একই অবস্থা। তারপর দুজনে একটা রেস্টুরেন্টে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সকালের নাস্তাটা করে আবারও বাসে উঠে বসলাম। এখন সকাল 9টা। আমরা এইমাত্র বাস থেকে নামলাম। বর্ষাকালের এই ভ্যাপসা গরম, খুব অস্বস্তি লাগছে। ওই শালা, আর কত দূর? দোস্ত, আর 5 মিনিট। তবে যাই বলি, গ্রামটা কিন্তু খুব সুন্দর। কিছুটা এগোতেই সামনে পড়লো একটা খেলার মাঠ। সেদিকে চোখ পড়তেই থমকে দাঁড়ালাম। সিজান আমার এভাবে দাঁড়িয়ে পড়ায় বলল, সিয়াম, কি রে, এভাবে পথের মাঝখানে দাঁড়িয়ে গেলি কেন? ভাই ওদিকে দেখ, একটা মেয়ে ছোট বাচ্চাদের সাথে খেলছে। আরে এটা তো জান্নাত, আমার চাচাতো বোন। ওই শালা, জান্নাত তোর চাচাতো বোন মানে? জান্নাত আমার বড় চাচার ছোট মেয়ে। ওই শোন, ও তোর ভাবি, চাচাতো বোন নয়, বুঝলি? এই বলে সিজানের কাঁধে হাত রাখলাম। ওই, তোর কি মাথা ঠিক আছে? কি সব বলছিস? চুপ শালা। ওরা মাঠে ক্রিকেট খেলছিল। একটা ছোট ছেলে বলটা মেরে আমার পায়ের কাছে এনে ফেললো। আমি বলটা হাতে তুলে নিলাম। তখনই জান্নাত দৌড়ে আমার কাছে আসলো বলটা নিতে। জান্নাত কাছে আসতে আমি বললাম, আসসালামু আলাইকুম। এ কি, আপনি আমাকে দেখে তোতলাচ্ছেন কেন? ভয় পাইছেন নাকি? তখন সিজান বলল, সিয়াম, জান্নাত
কথা বলতে পারে না। 10 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে ও বাকশক্তি হারিয়ে ফেলে। কিন্তু আশ্চর্যের বিষয়, জান্নাত তোর কথার উত্তর দিল কিভাবে? খুব অবাক হয়ে বললাম, কি বলছিস? জান্নাত কথা বলতে পারে না প্রায় 10 বছর? হ্যাঁ, আমি প্রতিদিন ওর খোঁজ নিতাম, আজ প্রথম তোর সাথেই কথা বলল। দেখলি তো, আমি যা বলছিলাম দেখিস তাই হবে। তারপর জান্নাতের হাতে বলটা দিয়ে দিলাম। জান্নাত, বাসায় চল, অনেকদিন পর গ্রামে আসলাম, আজ তোদের সাথে জমিয়ে আড্ডা দিব। আর ও আমার বেস্ট ফ্রেন্ড শিয়াম। আমাকে দেখিয়ে কথাটা বলল। তারপর সিজান আমাকে আস্তে করে বলল, তুই যেটা বললি সেটাই হবে, কিন্তু কি হবে? আমি বললাম, কেন, ভুলে গেলে নাকি জান্নাত তোর বোন থেকে ভাবি হবে? শালা, তুই কি সিরিয়াস? ইয়েস ব্রো, আই এম ভেরি ভেরি সিরিয়াস। তোর কি মনে হয় আমি ফান করছি? তারপর সিজান কিছু বলতে যেও চুপ হয়ে গেল। হয়তো জান্নাত আছে তাই পরে বলবে। আমরা 2 মিনিট পর একটা সুন্দর দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা দেখতে খুবই সুন্দর, চারিদিকে সবুজ গাছপালা, এক পাশে ফুলের বাগান, সেখানে সূর্যমুখী, গোলাপ, রজনীগন্ধা, গাঁদা সহ নানা রকম ফুলের বাহার। দেখে তো আমি মুগ্ধ। সিয়াম, এটাই আমাদের বাড়ি। দোস্ত, তোদের বাড়িটা কিন্তু খুব সুন্দর, তবে তোর বোনের থেকে কিছুটা কম। তুই একটু চুপ কর না, ভুলে যাচ্ছিস আমাদের সাথেই জান্নাত আছে। ওকে, এবার ভেতরে চল, খুব ক্লান্ত লাগছে। তারপর আমরা 3 জন বাড়ির ভেতরে আসলাম। জিসান বাবা, কেমন আছিস? আব্বু, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তখন আঙ্কেলকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তোমার নামটা যেন কি? জি, আমার নাম সিয়াম আহমেদ। বাবা সিয়াম, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তারপর ওনাদের সাথে পরিচয় হয়ে নিলাম। আমার হবু শ্বশুর শাশুড়িও এই তালিকার বাইরে নয়। তারপর সিজানের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। সকালে বগুড়া থেকে খেয়ে আসছি, তাই একটু ঘুমালাম। এদিকে সিজান সবার সাথে আড্ডায় মেতে উঠলো। সেখানে আমার কথা উঠতেই সিজান বলল, জানো আম্মু, আজ না একটা আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। জান্নাতের বড় এক বোন আর সবার বড় একটা ভাই আছে। তাদের নাম যথাক্রমে নীলা ও রাতুল। কি বলিস? সেই আশ্চর্যজনক ঘটনাটা কি? তোমরা আগে বলো তো, জান্নাত সেই অ্যাক্সিডেন্টের পর কখনো কোনো কথা বলেছে? না জান্নাত, এই 10 বছরে কোনো কথাই বলিনি, কিন্তু তুই হঠাৎ এইসব কেন জিজ্ঞাসা করছিস? আম্মু, আজ বাড়িতে আসার সময় একটা অবাক করা কাণ্ড ঘটেছে। সিজান, তুই সোজাসুজি বলতো কাহিনীটা কি? তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আজ যখন আমি আর সিয়াম বাড়িতে আসছিলাম তখনই দেখলাম জান্নাত মাঠে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলছে। একটা ছেলে ব্যাট মেরে বলটা সিয়ামের পায়ের কাছে ফেলে। তারপর জান্নাত বলটা নিতে আমাদের কাছে আসে, সিয়ামকে সালাম দেয়। তখন ওই জান্নাত তোতলাতে তোতলাতে সালামের জবাব দিল। সিজানের লাস্ট বলা কথাটা শুনে সবাই অবাকের শেষ সীমা অতিক্রম করলো। সিজান, কি বলছিস? এটা কি সত্যি? হ্যাঁ আম্মু, 121। এদিকে জান্নাত তার রুমে এসে আজকের ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবছিল। ঠিক তখনই ওর আম্মুর ডাকে বসা থেকে উঠে ড্রয়িং রুমে চলে আসে। জান্নাত, তুই আবার বাচ্চাদের সাথে মাঠে ক্রিকেট খেলতে গেছিস? আমি সরি। এদিকে জান্নাতের কথা বলতে থেকে সবাই আবারও খুব অবাক হয়ে জান্নাতের দিকে তাকিয়ে রইল। জান্নাতের আম্মু দৌড়ে জান্নাতকে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দেয়। তারপর মেয়ের কপালে একটা চুমো খেয়ে আবারও জড়িয়ে ধরে বলতে থাকে, জান্নাত, তুই কথা বলতে পারছিস? আমার বিশ্বাসই হচ্ছে না তুই যে কোনোদিন কথা বলতে পারিস। সে আশাটা তো সেদিনই ছেড়ে দিয়েছিলাম, যেদিন ডক্টর বলেছিল তুই আর কোনোদিনও কথা বলতে পারবি না। কিন্তু দেখ, আল্লাহর অশেষ রহমতে কথা বলতে পারছিস। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। আল্লাহ তোমার লাখ লাখ শুক্রিয়া। কাঁদবেন না ভাবি, আজ তো আমাদের আনন্দের দিন। আমাদের জান্নাত কথা বলতে পারছে। হ্যাঁ, তুমি ঠিক বলছো, এটা আমার সুখের কান্না। এদিকে আমার ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে বসে আসছিলাম। তখন ওই দেখি জান্নাতের আম্মু জান্নাতকে জড়িয়ে ধরে কাঁদছে। আমি সিজনের পাশে দাঁড়িয়ে জান্নাতের আম্মুকে বললাম, আন্টি কাঁদছেন কেন? কিছু কি হয়েছে? হ্যাঁ বাবা, আজ প্রায় 10 বছর পর আমাদের জান্নাত কথা বলতে পারছে। ডাক্তার বলেছিল জান্নাত আর কোনোদিনই কথা বলতে পারবে না, তবে মানুষের কাছে অনেক কাজই অসম্ভব।
কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ সবই পারেন, তাই তো আজ জান্নাত কথা বলতে পারছে। কি বলছেন? এটা তো বড় আনন্দের সংবাদ। ওই সিজান, চল মিষ্টি কিনতে যাব। কেন, মিষ্টি দিয়ে কি হবে? জান্নাত 10 বছর পর কথা বলছে, মিষ্টি মুখ তো করতেই হয়। হ্যাঁ তাই তো, ওকে চল। সিজান দাঁড়া, টাকাটা তো নিয়ে যা। আন্টি, আমার কাছে যা আছে তাতেই হবে। সিয়াম, তুমি আমাদের অতিথি, আমরা কিভাবে তোমার টাকায় খেতে পারি? আন্টি, আপনি এটা বলতে পারলেন? মন খারাপ করে কথাটা বললাম। আমার মন খারাপের কারণটা বোধহয় আন্টি বুঝতে পারছেন, তাই বলল। আচ্ছা বাবা, তুমি তো আমাদের পরিবারেরই একজন, তুমি আর এই সিজান আমার কাছে আলাদা নয়, তাই তুমি মিষ্টিটা কিনে এনো। আন্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পরিবারের একজন মনে করার জন্য। সিজান, চল তাড়াতাড়ি। তারপর আমি আর সিজান চলে এলাম বাজারে। তখন সিজান বলল, শালা, আম্মুকে এমনভাবে বললি যেন টাকাটা নিজে ইনকাম করেছিস। ওই, সম্মান দিয়ে কথা বল, আমি তোর দুলাভাই লাগি। ওই, তোরে কে বলেছে? জান্নাত আমার 10 দিনের ছোট, সেই হিসাবে আমি তোর সুমন্দি লাগি। কিন্তু আমি তোকে শালা বলেই ডাকবো। সেটা তোর ব্যাপার, বন্ধু যখন বলতেই পারিস। শালা, চল তো, তোর বোনের জন্য বগুড়ার সবচেয়ে ভালো মিষ্টিটা নিব। বাপের টাকায় আমার বোনকে মিষ্টি খাওয়াবি? ক্ষমতা থাকলে নিজে রোজগার কর, তারপর আমার বোনকে খাওয়াতে আসিস। ওই শালা, আমার বাপের টাকায় মিষ্টি নিব নাকি? তুই কি ভুলে গেছিস নাকি আমি অনলাইনে পার্ট টাইম জব করি? হ্যাঁ, সত্যিই ভুলে গেছিলাম। ভালো করছিস, এবার চল। তারপর আমরা একটা মিষ্টির দোকানে গেলাম। সেখান থেকে কয়েক রকমের মিষ্টির সাথে বগুড়ার বিখ্যাত দই নিলাম। মিষ্টি নিয়ে ফিরছিলাম, ঠিক তখনই চোখে পড়ল সিজানদের বাড়ি। বাড়ির পাশে বাগানের দিকে পরন্ত বিকেলে এক নীলপরি তার বাগানের ফুলগুলো নিয়ে খেলা করছে। আর সেই পরিটাকে দেখে একজনের মনে 1000 ভোল্টেজের ঝটকা লেগেছে। সে পলকহীন চোখে সেই পরিটার দিকে তাকিয়ে আছে। তার কাছে পুরো ঘটনাটাই একটা স্বপ্ন মনে হচ্ছে। সেই ছেলেটা আর কেউ নয়, আপনাদের সবার প্রিয় সিয়াম, অর্থাৎ আমি। নিজের হাতে থাকা মিষ্টির প্যাকেটগুলো থেকে একটা রেখে বাকিগুলো সিজানকে দিয়ে ধীর পায়ে বাগানের দিকে এগোতে থাকে সিয়াম। আর জান্নাতকে দেখে সিয়াম যেন এক ঘোরের মধ্যে চলে গেছে। আর কি, আমার কথা আমি নিজেই বলছি। যাই হোক, এদিকে জান্নাত বাগানের ফুলগুলো শুয়ে শুয়ে দেখছিল। কেউ যে তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে মন ভরে দেখছে তা সে এখনো টের পায়নি। জান্নাত কিছুক্ষণ পর বুঝতে পারলো কেউ ওর পিছনে আছে। তারপর পিছন ফিরে তাকাতেই জান্নাত লক্ষ্য করলো সিয়াম তার দিকে একভাবে তাকিয়ে আছে। আপনি এখানে কি করছেন? জান্নাতের কথায় আমার হুঁশ ফিরল। কিছু না, আপনাকে মিষ্টি খাওয়াতে আসলাম। জান্নাত কিছু না বলে সিয়ামের দিকে মায়ার দৃষ্টিতে তাকিয়ে রইল। হয়তো শুধু সিয়াম জান্নাতের প্রেমে পড়েনি, জান্নাত তো আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন, আমি কি আপনাকে একটি মিষ্টি খাইয়ে দিতে পারি? আরে মনে করবা না মানে, এইটা তো ভদ্রতার খাতিরে বলছি। তুমি আমারে তোমার জামাই ভাইবা মিষ্টিটা খাবা, বুঝলা? কি বলছেন? আমি বলতে চাচ্ছি, আমি কি আপনাকে একটি মিষ্টি খাওয়াইয়া দিব? জান্নাত বলার সময় ওর মুখটাতে লজ্জামাখা একটি হাসি ফুটে উঠছিল, যা দেখে সিয়ামের মনটাতে আনন্দের জোয়ার বইছে। সিয়াম অর্থাৎ আমি মিষ্টির প্যাকেট থেকে একটা মিষ্টি নিয়ে জান্নাতের মুখের সামনে এগিয়ে দিলাম। জান্নাত লজ্জামাখা মুখে মিষ্টি অর্ধেকটা খেয়ে নিল। জান্নাত তার মুখে সেই মিষ্টিটুকু খাওয়ার পর যখন ওই বাকিটা খেতে যাবে, তখন ওই জান্নাতের আধ খাওয়া মিষ্টিটা আমি খপ করে খেয়ে নিলাম। সত্যি বলতে আমার উদ্দেশ্যটাই ছিল মিষ্টি খাওয়া। আমি অনেক গল্পে পড়েছিলাম মেয়েদের ঠোঁটে কিস করলে নাকি খুব মিষ্টি লাগে, তাই ভাবলাম জান্নাত তো আর আমার বিয়ে করা বউ না যে ওর ঠোঁটে কিস করব। তাই ওর ঠোঁট চন মিষ্টি খেয়েই এখনকার মতো কাজ চালিয়ে নেই। অবশ্য এটা করাও জায়েজ নাই, আল্লাহ আমাকে মাফ করে দিয়েন। এদিকে জান্নাত সিয়ামের কাণ্ড দেখে লজ্জায় একাকার হয়ে গেছে। প্রায় 5 মিনিট কেটে গেল, এখনও তার লজ্জার পরিমাণ বিন্দু মাত্র কমেনি। তাই ভাবলাম ওর সাথে একটু মজা করে নেই। ওহ সরি, আমি তো আপনার ভাগের মিষ্টিটা খেয়ে ফেলছি, তবে সমস্যা নেই। তারপর একটা মিষ্টি জান্নাতের দিকে বাড়িয়ে বললাম, এই নিন। জান্নাত সিয়ামের এমন কথা শুনে এক দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। আর আমি জান্নাতের এমন কাণ্ডে হাতে থাকা মিষ্টিটা মুখে নিয়ে হাসছি। ঠিক সেই সময় আমার পিঠে কারো স্পর্শ অনুভব করলাম। পেছনে তাকাতে দেখি সিজান হাসছে। কিরে শালাবাবু, এভাবে হাসছিস কেন?
তুই আমার বোনটাকে যেভাবে লজ্জায় ফেললি তাই দেখে খুব হাসি পাচ্ছে রে। ওই শোন, জান্নাত তোর ভাবি, তাই এইসব দেখে হাসছিস? যদিও তোর বোন হতো তাহলে এভাবে হাসতে পারতি না। বন্ধু, তোকে একটা প্রশ্ন করি ভাই, প্লিজ সত্যি করে বলবি? হ্যাঁ বল, কি এমন প্রশ্ন? তুই কি সত্যিই জান্নাতকে ভালোবাসিস? ও বুঝেছি, তুই বলতে চাচ্ছিস আমি জান্নাতের সাথে ভালোবাসার নামে ইয়ার্কি করছি। তুই না আমার বেস্ট ফ্রেন্ড, এই 5 বছর একসাথে থেকে তুই এই কথাটা কিভাবে বলছিস? দোস্ত, রাগ করিস না। তুই তো শুনছিস জান্নাত সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আর কথা বলতে পারে না। ডাক্তার বলেছে জান্নাত আর কোনোদিনও কথা বলতে পারবে না। হ্যাঁ জানি তো, বাট এখানে প্রবলেমটা কি? সত্যি বলতে আমিও আসার পর থেকেই লক্ষ্য করেছি জান্নাতও তোকে পছন্দ করে। এমনিতেই জান্নাত অসুস্থ। আমি জানি তুই জান্নাতকে কষ্ট পেতে দিবি না, কিন্তু তবু ওর এই সমস্যাটার জন্য তোর পরিবার যদি জান্নাতকে না মেনে নেয় তখন জান্নাতের কি হবে? তাহলে শোন, আমার পরিবার এ নিয়ে কোনো সমস্যা ক্রিয়েট করবে না। আর জান্নাতকে আমি খুব ভালোবেসে ফেলেছি। ওকে আমার জীবনে আপন করে পেতে চাই, ওকে খুব ভালোবাসতে চাই। ওকে ভাই, আমি বুঝে গেছি। এবার ভেতরে চল, সবাই তোকে ডাকছে। ওকে শালাবাবু, চলো। তারপর আমি আর সিজান চলে আসলাম সবার কাছে। সিয়াম, জান্নাত তোমার সাথে প্রথম কথা বলেছে। আজ আমাদের বড় আনন্দের দিন। হ্যাঁ সেটাই স্বাভাবিক, কিন্তু যার জন্য সবাই এতটা আনন্দে আছে তিনি কোথায়? জান্নাত ওর রুমে ড্রেস চেঞ্জ করছে। ও আপনারা সবাই মিষ্টিগুলোর দিকেও একটু তাকান, সেই কখন থেকে সকলের অপেক্ষায় বসে আছে ওরা। বাহ, তোর দেখছি ওদের জন্য খুব দরদ। আরে আমার সব দরদ তো তোর বোনের জন্য, কিন্তু সেটা তো আর প্রকাশ করতে পারছি না, তাই একটু পেঁচিয়ে বলতে হচ্ছে। তাই নাকি? ওই যে আপনার দরদে আসছেন। সিজানের কথা মতো আমি সিঁড়ির দিকে তাকাতেই এক গোলাপি পরীকে আবিষ্কার করলাম। শালা ভাই সিজান, বলেন দুলাভাই। আমার একটু ধর তো, মনে হচ্ছে পরে যাব। ওই তোর সিনেমার ডায়লগ অফ কর। শালা বাবু, এক মাঘে শীত যায় না। হ্যাঁ রে দুলা বন্ধু, আমি যদি এটা না জানি তাহলে কি আর অনার্স করতে পারতাম নাকি? একে বলে কোনো কাজ হবে না। শালা কই একটু আমাদের প্রেমে সাহায্য করবি? যা শালা। জান্নাত আসার পর সবাই আনন্দে মেতে উঠেছে, যেন কতদিন পর তাদের এই আনন্দ উৎসব চলছে। এই সবের মাঝে আমার নজর ছিল শুধু তার ওপর। অবশ্য সেও সকলের নজর এড়িয়ে আমাকে দেখার চেষ্টা করছে। এখন রাত প্রায় 10টা। এটা তো গ্রাম, তাই সবাই প্রায় ঘুমিয়ে পড়ছে। সিজান বিছানায় শুয়ে শুয়ে এপাশ ওপাশ করছে লোডশেডিংয়ের কারণে। আর আমার তো গরম একদম সহ্য হয় না। শুয়ে শুয়ে হাত ফাঁকা ঘোরাচ্ছি আর ঘুমানোর চেষ্টা করছি। আমার সব চেষ্টাই বিফলে যাচ্ছে, ঘুম কিছুতেই আসছে না। রাত 12টার দিকে কারেন্ট আসলো আর আমিও পাড়ি দিলাম ঘুমের দেশে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাটে বসে আছি আর ভাবছি এই সকালে জান্নাতের সাথে ঘুরতে যেতে মন চাচ্ছে, কিন্তু জান্নাতকে কথাটা বলবো কি করে? ওই তুই সব সময় এত ভাবাভাবি করিস কেন বলতো? কবি হওয়ার স্বাদ জাগছে নাকি? না রে, ওসব ফালতু কাজ আমি করবো। আইডিয়া, ওই সিজান, বল। তোর বোনকে বল না আমার সাথে ঘুরতে যেতে। কেন, তোর মুখে কি সেলোটেপ লাগানো আছে নাকি? আচ্ছা আমি না মাঝে মাঝে কনফিউশনে পড়ে যাই, তুই আমার বেস্ট ফ্রেন্ড নাকি বেস্ট? আমি তোর বেস্টু, মানে তোর ভালো বন্ধু আবার বড় শত্রু। তাহলে ভালো বন্ধু হিসাবে আমার এই উপকারটা করতে পারিস? ওকে, তুই যখন এত করে বলছিস তাই করছি, বাট পরে বড় শত্রুর কাজটাও কিন্তু করে দেখাবো। দেখাইস, এখন যা। তারপর সিজন চলে গেল জান্নাতকে ম্যানেজ করতে, আর আমি ভালো করে জানি কাজটা হয়ে যাবে, তাই একটু সাজুগুজু করছি। এই প্রথম হবু বউটার সাথে ঘুরতে যাব, একটু না সাজলে কি হয় নাকি? কেউ আবার অন্য কিছু ভাববেন না। একটা ভালো টি শার্ট এর সাথে ব্র্যান্ডের ওয়াচ, আর তার সাথে চুলটা একটু আঁচড়ে নিলাম। এটাই আমার সাজগোজ। সিজন জান্নাতকে ডাকতে গেছে প্রায় 20 মিনিট, এখনও তার খবর নেই। আমি এসব বলছি আর দরজার দিকে তাকাচ্ছি, তখন এই সিজন রুমে আসলো। আমি তো জানতাম জান্নাত আর তোরা এই বাড়িতে একসাথেই থাকিস। হ্যাঁ, কিন্তু তুই এসব কেন বলছিস? শালা, জান্নাতকে ডাকতে যেতে 20 মিনিট লাগে, তুই কি আমার আবুল পাইছস? আপনার জান্নাত রেডি হয়ে আপনার জন্য নিচে ওয়েট করতেছেন, আর আপনার লেট হওয়ার কারণ হচ্ছে বড় চাচ্চু ডেকেছিলেন তাই। তা আমার শ্বশুর আব্বা তোরে ডেকে কি বললো?
বড় চাচ্চু আমাকে বললেন জান্নাতের জন্য পাত্র হিসাবে সিয়াম ছেলেটাকে আমার খুব পছন্দ হয়েছে। কি বলো চাচ্চু? হ্যাঁ, আমি আমার ছোট মেয়েটাকে সিয়ামের মতো একটা ভালো ছেলের হাতে তুলে দিতে চাই। সিয়াম ছেলেটা আসার পর থেকে লক্ষ্য করছি ও খুব ভালো ছেলে, আর এটাও খেয়াল করেছি সিয়ামও জান্নাতকে পছন্দ করে। কিন্তু সিয়াম কেন? আমার জানাশোনা অনেক ভালো ছেলে আছে। সেই সব আমার জেনে কাজ নেই, তুই এই বিষয়টা নিয়ে সিয়ামের সাথে কথা বল। আচ্ছা চাচ্চু, আমি তাহলে আসি। হ্যাঁ, যা। সিজনের কথা শেষ হতে না হতেই দিলাম শালারে উত্তম মাধ্যম। শালা তাহলে আমার বড় শত্রু হওয়ার দিকটাও দেখিয়ে দিল। এই সিয়াম, মারছিস কেন? কই, এই খবরটা শুনে আমাকে রেস্টুরেন্টে নিয়ে খাওয়াবি, তা না করে মারছিস। এটা কিন্তু অন্যায়। চুপ শালা, বেশি বকবক করলে একদম জায়গা মতো মেরে না একেবারে চুপ করে দেব। আরে ভাই, মারছিস কেন এটা তো বলবি। আমার শ্বশুর আব্বা যখন বললেন জান্নাতের বর হিসাবে আমাকে ওনার পছন্দ হয়েছে, তুই তখন কেন বলছিস সিয়ামই কেন? আমার চেনা জানা ভালো অনেক ছেলে আছে। তুই এই জন্য আমাকে এতগুলা মার মারলি? তুই না আমার বরফও। হ্যাঁ, তাতে কি? আমি আমার ফোকে মারতে পারি, এটাই তো স্বাভাবিক। এজন্যই কেউ বলেছিলেন কারো উপকার করতে নেই। রাখ তো তোর যত সব ফালতু কুইটস। এই বলে তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে এলাম। শালা সিজনের বকবকানি শুনে ভুলেই গেছি জান্নাত আমার জন্য ওয়েট করছে। আমি দ্রুত পায়ে হেঁটে নিচে চলে এলাম। নিচে আসতেই দেখলাম জান্নাত সোফায় বসে আছে। মিস জান্নাত, চলুন যাওয়া যাক। হ্যাঁ। আমি আর জান্নাত বাইরে আসতেই জান্নাত সেই মাঠের দিকে চলতে লাগলো যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। জান্নাত, আমরা কি মাঠের দিকে যাচ্ছি? মাঠ থেকে একটু দূরে একটা ছোট পার্ক আছে। আচ্ছা তাহলে চলুন পার্কটা দেখে আসি। তারপর আমরা আবারও হাঁটতে লাগলাম গন্তব্য সেই ছোট্ট পার্কটি। আমি এইমাত্র লক্ষ্য করলাম জান্নাতের বলা কথাগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। আগে তো কিছুই বলতে গেলে দুটো অক্ষর একসাথে কখনো বলতে শুনিনি। যাক, যা হচ্ছে আল্লাহ আমার ভালোর জন্যই করছেন। তাহলে আমার বউয়ের সাথে জমিয়ে প্রেমালাপ করার স্বপ্নটা অবশেষে পূরণ হতে চলেছে। আমরা প্রায় মাঠটার কাছে চলে আসছি। এমন সময় একটা ছেলে এসে আমাদের পথ আটকায় দাঁড়ালো আর জান্নাতকে উদ্দেশ্য করে বলল, কিরে জানু, এই হিরো মার্কা পোলাটা তোর বর নাকি? তোর বাপ কি একে তোর জন্য কিনে আনছেন? আর তাছাড়া তোর মতো বোবাকে কে জেনে শুনে বিয়ে করবে? এই বলে ছেলেটা দাঁত কেলিয়ে হাসতে লাগলো। আর এসব দেখে আমার শরীরে যত রাগ আছে সব উঠে গেল। আমি জান্নাতকে জিজ্ঞাসা করলাম, জান্নাত, এই ছেলেটা কে? এখানকার মেম্বার। এ ছেলে আমারে রোজ বিরক্ত করে। ওহ দাঁড়াও, একে দেখছি। ওই তুই আমারে দেখবি? নে দেখ, কি দেখবি? শুন, মার খেতে না চাইলে চুপচাপ কেটে পড়, আর কোনোদিন যেন তোকে জান্নাতের আশেপাশে না দেখি। তাই নাকি? এই জানু, তোর বর নাকি এই জিসানকে মারবে? না, এর সাথে কথা বলে কাজ নেই। দাঁড়া, সিয়াম কি জিনিস আজ তুই দেখবি। মনে মনে কথাটা বললে শরীরের সমস্ত শক্তি হাতের মুঠোয় এনে জিসানের বুকের সচরে আঘাত করলাম। আমি নিয়মিত ব্যায়াম করি, তাই এক আঘাতেই জিসান মাটিতে লুটিয়ে পড়ল। তারপর শালার বুকে ইচ্ছামতো লাথি মারলাম। আমার রাগ যেন কমছেই না। অবশেষে খুব জোরে ওর পায়ে একের পর এক লাথি মেরে যাচ্ছি। শালার কত বড় সাহস, সিয়ামের জান্নাতকে বাজে কথা বলে। আবার বলে কি না জানু, আজ তোর জানু বলা বের করছি। এদিকে জান্নাত সিয়ামের এই হিংস্রতা দেখে বোঝা যায় এখন ওকে না আটকালে রাগের মাথায় জিসানকে মেরেও ফেলতে পারে। কিন্তু সিয়াম যে পরিমাণে রেগে আছে, ওর কাছে যেতে জান্নাতের খুব ভয় করছে। যদি জিসানের কিছু একটা হয়ে যায় তাহলে সিয়ামকে জেলে যেতে হবে, যা জান্নাত কোনোভাবেই হতে দিতে চায় না। জান্নাত সবেমাত্র সিয়াম ছেলেটার মায়ায় নিজেকে জড়িয়েছে, তাই ভয় পাওয়া সত্ত্বেও সিয়ামের কাছে গিয়ে ওর হাত ধরে জোরে হ্যাঁচকা টান মারে। সিয়াম হঠাৎ করে পেছন ফিরে জান্নাতকে নিয়ে রাস্তায় ঘাসের উপর পড়ে যায়। এই প্রথম সিয়াম জান্নাতের স্পর্শ অনুভব করলো। সিয়াম জান্নাতের মায়াবী দু চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জান্নাতের চোখ দুটো যেন যত রাজ্যের মায়ায় ভরা। নিমেষেই সিয়ামের সমস্ত রাগ ভালোবাসায় বদলে যায়। আর সেই সমস্ত ভালোবাসায় শুধুমাত্র একজনের হক রয়েছে, সে আর কেউ নয়,
আমার প্রথম এবং শেষ ভালোবাসা জান্নাত। এভাবেই কেটে যায় কিছু ভালোবাসায় ভরপুর মুহূর্ত। যদি থমকে যেত এই সময়টা, যদি পারতাম তার মায়াবী দু চোখে হারিয়ে যেতে সারা জীবনের জন্য, কিন্তু আমাদের এই সুন্দর মুহূর্তটা একজনের সহ্য হলো না, আর সে হলো আমার সবচেয়ে বড় ফোড়া। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, সে তো একজনই, আমার বেস্ট ফ্রেন্ড অ্যান্ড বেস্ট ফো। আমি তো জানতাম রাস্তায় মানুষের হাঁটা চলার জন্য, কিন্তু এখন দেখছি অনেকে রাস্তায় রোমান্সও করছে। আমাদের পরের প্রজন্মে যে কি হবে মহান আল্লাহই ভালো জানেন। কিন্তু নায়ক নায়িকার মাঝখানে এই ভিলেনটা এভাবে গড়াগড়ি খাচ্ছে কেন? সিজনের কথায় আমাদের দুজনেই ঘোর কাটলো। শালা, তোর লজ্জা করে না বোন আর দুলাভাইয়ের রোমান্স দেখছিস? ও, আমি তোর শালা হয়ে গেছি বললে সমস্যা? আর রাস্তার মাঝে যে লোকেরা ফ্রিতে সিনেমা দেখছে সেটা কি করে আটকাই? রাস্তাটা তো তোর শ্বশুর বাপ, আমার চাচার না। আমি এতক্ষণ জান্নাতের ওপরে ছিলাম। আমি উঠে জান্নাতকে টেনে তুললাম, তারপর সিজনকে বললাম, কই আশেপাশে তুই আর জিসন ছাড়া আর কাউকেই তো চোখে পড়ছে না। তাই এই জিনিস ভিলেনটাও তো দেখছে, আর ওর এই অবস্থা করলো কে? কেন তুই বল, ভিলেনের এই অবস্থা হিরো ছাড়া আর কে করতে পারে? ওহ, তার মানে কাজটা তোর। ইয়েস মাই ডিয়ার শালা বাবু। যাক, ভালোই করেছিস। এই কুত্তাটা নাকি জান্নাতকে অনেক দিন থেকে বিরক্ত করছিল। তোরা তো ঘুরতে আসছিস, তো তোরা যা, আমি এর দিকটা দেখছি। জান্নাত চলো। তারপর আমরা কিছুটা হেঁটে পার্কে চলে এলাম। পার্কটা ছোট হলেও দেখতে খুবই সুন্দর। এখানে বসার জন্য 4টা বেঞ্চ রাখা, পাশে একটা পুকুরও আছে। পুকুরের চারিদিক সবুজ গাছপালায় ঘেরা। আমরা গিয়ে পুকুর পাড়ের বেঞ্চটায় বসলাম। আমি আর সিজান এখন কথা বলছিলাম। তখন থেকেই দেখছি জান্নাত আমার দিকে তাকাতেই বারবার লজ্জায় চোখ নামিয়ে নিচ্ছে আর মুচকি মুচকি হাসছে। জান্নাতের এমন বিহেভে আমার হৃদয় জুড়ে ভালো লাগা কাজ করছে। এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা, তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা। দিনের সূচনা তুমি, রাতের জোছনা তুমি, তোমায় নিয়ে সাজাই যত কল্পনা। এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা, তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা। দিনের সূচনা তুমি, রাতের জোছনা তুমি, তোমায় নিয়ে সাজাই যত কল্পনা। এই হৃদয় জুড়ে শুধু তুমি একজনা, তোমারই প্রেমে আমি হয়েছি আনমনা। থাক থাক, আপনাদের আর শোনা লাগবে না। আপনারা গানটা ইউটিউব থেকে শুনে নিয়েন। আমরা এবার গল্পে ফিরি। জান্নাত নিচের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বলুন। তুমি তো এখন জেনেই গেছো আমি তোমাকে ভালোবাসি। জান্নাত লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। কাছে দেখি গোলাপ গাছ আছে, কয়েকটা গোলাপ ফুটে আছে। টুপ করে একটা গোলাপ নিয়ে জান্নাতের সামনে হাঁটু গেড়ে বসে বলতে শুরু করলাম, আমি জানি না ভালোবাসা কি, আমি জানি না প্রপোজ কি করে করতে হয়, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা। তোমাকে দেখার পর কি হলো জানি না, এই মনের গভীরে তোমার ছবিটা এঁকে ফেললাম মনের অজান্তেই। তোকে দেখে হয়েছে মনে প্রেমের হাতে খড়ি, তুই যে আমার খুব আদরের ডানা কাটা পরি। তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। এ জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। তুমি আমার সেই তুমি আমার, তোমারে খুঁজে পেয়েছি। শোনো, আমি কোনো কবি সাহিত্যিক নয়, তাই গান দিয়ে প্রপোজ করছি। এবার চলো মূল কথায় আসি। আই লাভ ইউ জান্নাত, আই রিয়েলি লাভ ইউ, উইল ইউ ম্যারি মি? জান্নাত আমার চোখের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। বলো জান্নাত, আমি প্রেম ভালোবাসা লাইক করি না, তাই সোজাসুজি বলছি আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি থাকতে চাও আমার সাথে সারাটা জীবন, দিবে সারাটা জীবন তোমার পাশে থাকার অধিকার। এই বলে জান্নাত আমার হাতটা ধরে টেনে তুললো। প্রপোজ করতে করতে হাঁটুতে ব্যথা করছে রে। জান্নাতের ভালোবাসার তুলনায় এটা কিছুই না। এখন ইচ্ছে করছে জান্নাতকে জড়িয়ে ধরে ওর কপালে একটা কিস করি, কিন্তু না, আমি কিছুতেই সব করবো না। যারা প্রেম করে তাদের মধ্যে সব কিস টিস অনেক হয়, শুধু কিস বললে ভুল হবে, এর পিছনে লম্বা ইতিহাস আছে। তাই তো আজকালকার প্রেমকে আমি দু চোখে দেখতে পারি না। আপনি
কি কি কিছু ভাবছেন? আমি ভাবছি তোমার কপালে একটা কিস দিব। জান্নাত করুণ চোখে তাকিয়ে বলল, কে বলছেন এসব? এই তুমি ভয় পাচ্ছ কেন? আমার ইচ্ছে করছে তোমার কপালে একটা ভালোবাসা এঁকে দিই, কিন্তু বিয়ের আগে আমি এসব পছন্দ করি না, তাই বাসরাতের জন্য তুমি তুলে রাখছি। জান্নাত এবার আমার কথা শুনে লজ্জা আনন্দ দিকে মুখ ফিরিয়ে নিল। জানো জান্নাত, তুমি যখন লজ্জা পাও তখন তোমায় হ্যাপি লাগে। জান্নাত আর চোখে আমার দিকে তাকাচ্ছে, আবার লজ্জায় দৃষ্টি সরিয়ে নিচ্ছে। থাক, এত লজ্জা পেলে বাসরাতে লজ্জা ভাড়া করে আনতে হবে। তুমি গিয়ে বসো, আমি তোমার হবু শ্বশুর মানে আমার আব্বুর সাথে আমাদের বিয়ের বিষয়ে কথা বলে নেই। এই বলে আব্বুকে কল দিলাম। দুবার রিং হওয়ার পরই আব্বু কলটা রিসিভ করলেন। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম। আব্বু কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তা তুই বাড়ি আসবি কবে? কেন, কোনো জরুরি কাজ আছে নাকি? হ্যাঁ, সামনের সপ্তাহে শ্রীরাম গ্রুপের কাজ আরম্ভ করবে। ও আব্বু, এটা তো খুবই খুশির খবর, আমার নামে কোম্পানি হবে। হ্যাঁ, তুই বাড়ি আয়, তোর সাথে কোম্পানির ব্যবস্থাপনার বিষয়ে কথা আছে। কোম্পানিটার স্থাপনের পর তোকে বিয়ে করিয়ে ঘরের লোককে আনবো। না আব্বু। কেন, তুই কি আমাদের নাতি নাতিনি মুখ দেখাবি না? ওদের সাথে খেলা করার আমার আর তোর আম্মুর হক। তো আমি কি বলছি নাকি আমি বিয়ে করব না? আমি বলতে চাচ্ছি বিয়েটা সিএম কোম্পানির কার্যক্রমের আগেই করতে চাই। কি বলিস? এত তাড়াতাড়ি ভালো মেয়ে খুঁজে পাওয়া পসিবল হবে না। তোমাকে কি বলছি আমার জন্য বউ খুঁজতে? তোমার বৌমা তো বগুড়ায়। কি বললি হারামির বাচ্চা? তুই বিয়ে করছিস? ও, তুমি যে হারামি সেটা জানা ছিল না। আর শোনো, আমি কোনো বিয়ে করিনি। ওই তুই কি আমাদের সাথে ঠাট্টা করিস? এইমাত্র বললি আমার বৌমা বগুড়ায়, আবার বলছিস বিয়ে করিসনি। আব্বু, এইসব রাগারাগি ছেড়ে মূল কথাটা শোনো। বল। আব্বু, আমি বগুড়া আসার পর আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। কি বলছিস? হ্যাঁ, বিয়ে আমি ওকেই করছি, এটাই ফাইনাল। আমরা মেয়েটাকে একবারও দেখলাম না, আর তুই বিয়ে ফাইনাল করে দিলি? ইয়েস ড্যাড, তোমাকে ওর একটা পিক সেন্ড করছি। নাতি নাতনির সাথে খেলাধুলা করতে চাইলে যত তাড়াতাড়ি সম্ভব বগুড়ায় চলে আসো। ওকে, তুই মেয়েটার একটা ছবি পাঠিয়ে দে। আমি ফোনের ক্যামেরাটা অন করে জান্নাতের একটা পিক নিলাম, তারপর আব্বুকে সেন্ড করলাম। সিএম, তোর পছন্দ আছে, মেয়েটা খুব মিষ্টি, দেখে মনে হচ্ছে আচরণে দিকেও ভালো। ভালো তো হতেই হবে, বউটা কার হচ্ছে দেখতে হবে তো। তুই ঠিকানাটা পাঠিয়ে দে, আমরা তো নানাকে আসতে বলছি, তারপর কাল বগুড়ায় আসবো। ওকে আব্বু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি একটু দূরে দাঁড়িয়ে আব্বুর সাথে কথা বলছিলাম, ফোনটা পকেটে রেখে জান্নাতের কাছে আসলাম। জান্নাত, তোমার হবু শ্বশুর, শাশুড়ি, ননদ, আমার ছোট বোন সহ সবাই আগামীকাল এখানে আসছে। আমাদের বিয়ে আব্বু কি জানেন? হ্যাঁ, আর উনি আমাকে ওনার মেয়ের জামাই বলে মেনেও নিয়েছেন। মানে? হ্যাঁ তাই, সিজান আমাকে বলছে তোমার আব্বু নাকি তার ছোট মেয়ের জন্য আমাকে পছন্দ করেছেন। সত্যি? হ্যাঁ, একদম সত্যি। চলো এখন তোমাদের বাসায় যাই, আমার পরিবার এখানে আসছে, তাদের জানাতে হবে তো। জান্নাত নিশ্চুপ। কি হলো, যেতে ইচ্ছে করছে না? জান্নাত নিচের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তাহলে আরো কিছুক্ষণ থাকি। তারপর আমি আর জান্নাত আরো কিছুক্ষণ বসে টুকটাক কথা বলে বাসায় চলে আসলাম। এসে জান্নাতের আব্বুর সাথে কথা বললাম। উনি তো আব্বু আম্মু আসার খবর শুনে খুব খুশি হয়েছেন। পরের দিন দুপুরের পর আব্বু আম্মু, ছোট বোন, দাদা দাদি, নানা, বড় খালা, বড় খালু, দুই খালাতো ভাই মানে পুরো বরযাত্রী যাকে বলে। তারপর শুরু হলো আমাদের বিয়ে নিয়ে বড়দের আলোচনা সভা। আমি, সিজান আর দুই খালাতো ভাই সিজানের রুমে আড্ডা দিচ্ছি। ওদিকে জান্নাতের রুমে জান্নাতের বোনেরা আমার বউটারে জ্বালিয়ে মারছে। আমরা জমি আড্ডা দিচ্ছিলাম, ঠিক তখনই আমাকে জ্বালানোর জন্য সুমন দিয়ে সে হাজির। এবার সিজানও তার দলে ফিরে গেল। আর আমার পক্ষে পুচকে দুটো ভাই, যাদের বয়স যথাক্রমে 12 ও 5 বছর। সো আমাকে একাই এদের বিরুদ্ধে লড়তে হচ্ছে। এই বিয়েতে যে সবাই এত পরিমাণে প্যারা দেয় কি বলবো। শালার পো, আমাকে প্যারা দিচ্ছিস তো? বিয়েটা হয়ে যাক, তারপর দেখবি সিয়ামের সবচেয়ে বড় পো কে, সিয়াম কি করে। সবাই আলোচনা শেষে সিদ্ধান্ত নিল বিয়ে আগামী শুক্রবার, মানে হাতে আর মাত্র 2 দিন আছে। কি যে ভালো লাগছে। এসবের মাঝেই রাত হয়ে গেল। সবাই ডিনার করার জন্য নিচে এলাম। এসে দেখি জান্নাতের আব্বু আমার আব্বুকে বলছেন, ভাই সাহেব,
আপনাদের জান্নাতের বিষয়ে একটা কথা বলতে চাই। বিয়ের পর যেন এই বিষয়টা নিয়ে ঝামেলা না হয়, তাই কথাটা এখনই বলতে চাই। হ্যাঁ, আমি জানি আপনি কি বলবেন। সিয়াম আমাকে জান্নাতের ব্যাপারে সব বলেছে। আপনারা ভাই এসব ছাড়েন তো, আমার ছেলের এতে প্রবলেম নেই। আমার ছেলে বলেই দিয়েছে ও জান্নাতকেই বিয়ে করবে, আর না হলে কোনোদিন বিয়ে করবে না। আমরা আবার নাতি নাতিনির সাথে খেলা করার ইচ্ছে অনেক দিন, সেই ইচ্ছেটা তাহলে কোনোদিন পূরণ হবে না। আব্বুর কথা শুনে আমি তো লজ্জায় পড়ে গেলাম। সবার সামনে নাতি নাতিনি কথাটা না বললে কি হতো। পিছন ফিরে তাকাতে দেখি জান্নাতের সেম অবস্থা। এদিকে আমার মানে জিসান শালাবাবু আমাকে চিমটি কাটছে আর ভিলেনের মতো হাসছে। শালাবাবু হাসো, আরো বেশি করে হাসো। আব্বুর উপর তো আর রাগ দেখানো যাবে না, সব রাগ তোমার উপরেই বৃষ্টি হয়ে ঝাড়বো। সিয়াম এখানে দাঁড়িয়ে আছিস কেন? সিয়াম, সিজান তোমার টেবিলে এসে বসো। জি আঙ্কেল। তারপর আমি আর সিজান আঙ্কেলের পাশের চেয়ারগুলোতে বসলাম। জান্নাত আমার সামনাসামনি বসছে। তাড়াতাড়ি খাবার খেয়ে রুমে চলে আসলাম। এভাবেই কেটে গেল 2 দিন। আজ আমার বিয়ে। আমার ফোটারে যে কি করছিলাম সেটা তো আপনাদের বলাই হয়নি। সেই দিন রুমে ঢুকে সিজনের পাছায় 4-5টা লাথি মারলাম, তারপর উড়াধুরা ঘুষি, শালাকে মেরে পুরো আধামারা করে ফেলছি। পরের দিন সকালে শরীরের ব্যথায় বিছানা থেকে উঠতে পারিনি। তারপর আন্টি এসে ওর এই অবস্থা দেখে সে কি কান্না, কোনোভাবে এটা ওটা বলে ম্যানেজ করছি। আন্টি যদি জানতো এত বড় কাজটা আমি করছি তখন নিশ্চয়ই ঘাড় ধরে বের করে দিত। আন্টি চলে যেতে সিজান বলল, সিয়াম তুই আমাকে এভাবে মারতে পারলি? পুরা শরীর ব্যথা করছে। শালা আমার হওয়ার খুব শখ, নে এবার এর স্বাদটা দেখে নিলি, তারপর না হয় পুরোটাই খাইয়ে দেবনি। না ভাই, চেখে দেখতেই আমার পেট ভরে গেছে। আর তোর বড় হওয়ার স্বপ্নটাও মিটে গেছে। আমি এখন থেকে শুধু তোর বেস্ট ফ্রেন্ড। আমি মুচকি এসে বললাম, ওর ক্যারেক্টার সার্চিস তাহলে? হ্যাঁ রে, এই ক্যারেক্টার না সারলে আমি আর কোনো ক্যারেক্টার থাকার মতো অবস্থায় থাকবো না। গুড বয়। আর এখন তোর শুয়ে থাকলে হবে নাকি? আমার বিয়ের সব কাজ তোকে করতে হবে। তুই যে মারছিস, মনে হয় না তোদের বিয়েতে দাঁড়াতে পারবো। সেটা বললে তো হবে না ডিয়ার বেস্ট। মার তো খাইছো হয়ে, এবার আমার বেস্ট ফ্রেন্ড হয়ে কাজগুলো তো তোকেই করতে হবে। ভাই দয়া কর, আজকের দিনটা রেস্ট নিতে দে। আমি কথা দিচ্ছি কাল থেকে তোর বিয়ের সমস্ত কাজের দায়িত্ব আমার। ওকে যা, তুই আমার সবচেয়ে কাছের বন্ধু, অন্যদিকে জান্নাতের ভাই, তাই আজকের মতো ছেড়ে দিচ্ছি। তারপরের দিন থেকে সিজান ওই সব কাজ সামলে নিয়েছে, না হলে ও জানে আমি কি জিনিস। ফ্ল্যাশব্যাক শেষ, বর্তমানে ফিরি। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে জান্নাতের ফুলের বাগানে গেলাম। সকালের এই মিষ্টি রোদে বাগানের সৌন্দর্য যেন বেড়েই চলছে। আমি ফুলগুলোতে হাত বোলাচ্ছি, জান্নাতকে সেদিনের মিষ্টি খাওয়ানোর কথাগুলো ভাবছি আর মনে মনে হাসছি। হঠাৎ কারো কথা শুনে পেছনে তাকাতে দেখি জান্নাতের বড় ভাই রাতুল, মানে আমার সমন্দি। আরে রাতুল ভাইয়া, আপনি এখানে? হ্যাঁ, সেই কখন থেকে তোমাকে খুঁজছি। আমার বোনের বরকে বিয়ের জন্য তৈরি করতে হবে তো। রাতুল ভাইয়ার কথায় আমি কিছুটা লজ্জা হলাম। আমার সামনে লজ্জা পাওয়ার প্রয়োজন নেই। তুমি আমার ছোট ভাই সিজানের মতোই। জি ভাইয়া। তারপর রাতুল ভাইয়ার সাথে চলে এলাম। এসে দেখি সিজান, আমার পাঞ্জাবি পায়জামার ছোট ভাইরা সাবান লুঙ্গি আর গামছা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। তারপর সবাই আমাকে নিয়ে জান্নাতের বাড়ির পেছনের দিকে একটা পুকুর আছে, সেখানে এসে গোসল করানো আরম্ভ করলেন। রাতুল ভাইয়ার বউ আরও প্রতিবেশী ভাবিরা মিলে আমাকে গোসল করাচ্ছে, আর তার সাথে যে প্যারা দিচ্ছে কি বলবো। সব প্যারা শেষ করে ভালোই বিয়েটা হয়ে গেল। এখন সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছি। নীলা, আপু এবং ভাবিরা মিলে বাসর সাজাচ্ছে। আড্ডারা যেভাবে জমে উঠেছে তাতে মনে হচ্ছে না আজ রাতে বাসর করতে পারবো না, কিন্তু আমার ধারণাকে ভুল প্রমাণিত করে রাত 9:30 বাজে সিজান ও রাতুল ভাইয়া আমাকে বাসর ঘরের সামনে নিয়ে আসলো। তারপর রাতুল ভাইয়া চলে যেতে আমি সিজানকে বললাম, শুনেছি বন্ধুরা নাকি বাসর ঘরে ঢোকার আগে অনেক কিছু শিখিয়ে দেয়, তুই তো আমার বন্ধু, বাসরের কিছু টিপসও দিতে পারিস? আমার বোনের বরকে কিভাবে টিপস দেই? তাতে কি, তুই তো আমার বন্ধু, শালা হয়ে না বলতে পারিস? আমার বন্ধু হয়ে তো বলতে পারবি। শোন ভাই, আগে আমি জান্নাতের ভাই হইছি, তারপর তোর বন্ধু, তাই আমি এটার পারবো না। নিজের বুদ্ধিতে যা পারিস কর, আমি গেলাম। বেস্ট অফ লাক দুলাভাই।
এই বলে সিজান নিচে চলে গেল। এইখানে তো আমার আর কোনো ফ্রেন্ড নাই, এখন যা করার নিজে নিজেই বুঝে নিতে হবে। তাই হাফ গ্রাম সাহস নিয়ে দরজা ঠেলে আমার স্বপ্নের বাসর ঘরের পদার্পণ করলাম। বাহ, নীলা আপু আর ভাবিরা মিলে রুমটা খুব সুন্দর করে সাজিয়েছে। এই রুমটা এমনিতেই সুন্দর, আমার বউ জান্নাতের রুম এটা। আমি ধীরে ধীরে বিছানায় গিয়ে বসলাম। জান্নাত একটা গোলাপি শাড়ি পরে বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। সবার পছন্দের শাড়ি লাল, নীল বা হলুদ হলেও আমার পছন্দের গোলাপি। বিসমিল্লাহ বলে ঘোমটা তুলে জান্নাতের মায়াবী মুখটার দিকে তাকালাম। আজ যেন ওকে একটু বেশি সুন্দর লাগছে। গোলাপি শাড়িতে জান্নাতকে বেশ মানিয়েছে। জান্নাতের কাছে গিয়ে জান্নাতকে আমার বাহুডোরে বেঁধে নিলাম। প্রথম জড়িয়ে ধরায় উফ কি দারুণ অনুভূতি। জান্নাতও আমাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরছে। জান্নাত জান্নাত মৃদু স্বরে উত্তর দিল, হুম। আর আমি সম্পূর্ণ। কেন জানো? কেন? কারণ আমার বাম পাঁজরের বাঁকা হাড়ের অংশকে আজ আমি আপন করে পেয়েছি। একজন পুরুষ কোনোদিনই একজন নারী ছাড়া সম্পূর্ণ হতে পারে না, কারণ স্ত্রীরা তার স্বামীর বাম পাঁজরের বাঁকা হাড় থেকে সৃষ্টি হয়েছে। মহান আল্লাহ তাআলা স্বামীর অর্ধাঙ্গিনী হিসাবে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, আর আমার সেই অর্ধাঙ্গিনী হচ্ছে তুমি। জান্নাত আমার বুক থেকে মাথা উঠিয়ে আমার মুখের দিকে তাকিয়ে আমার বলা কথাগুলো মনোযোগ সহকারে শুনছে। আজ আমরা বিবাহের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছি। জানো, তোমাকে যে এত সহজে পেয়ে যাবো কখনো ভাবতে পারিনি। আমি তো ভেবেছিলাম আপনি এই ভেবেছেন? আমি তো ভেবেছিলাম আমাদের প্রেমের শ্বশুর আব্বু নয়তো সিজনের আব্বু বাধা হয়ে দাঁড়াবে। সিনেমার নায়কের মতো ভিলেনের সাথে লড়াই করে আমার নায়িকাকে জয় করব। কিন্তু যদি হেরে যেতেন ভিলেনের কাছে? শোনো জান্নাত, কোনো গল্পে স্যাড এন্ডিং তোমার জামাই কোনোদিনও লাইক করেনি, আর নিজের ক্ষেত্রে সেটা কি করে হতে দিতে পারি বলো? জান্নাত চুপ করে আছে। এই তুমি আমাকে আপনি করে বলছো কেন? আমার বউ আমাকে আপনি করে বলবে, সেটা তো আমি মেনে নেব না। তো কি করে বলবো? তুমি করে বলবে। জানো, তুমি করে বললে ভালোবাসা বাড়ে। আমি জান্নাতকে জড়িয়ে ধরে কিস করতে লাগলাম। ফিলিংসটা কি অসাধারণ। পরে আরও অনেক কিছুই হলো। আপনারা তো ঘুমিয়ে গেছিলেন, তাই দেখতে পাননি। পরের দিন সকালে সবার থেকে বিদায় নিয়ে জান্নাতকে নিয়ে ঢাকায় চলে এলাম। আমাদের সাথে সিজানও চলে আসছে, আমি নিয়ে আসছি। দুদিন পর আমাদের কোম্পানির কার্যক্রম শুরু হলো। ভাবছি শালাটাকে আমার সেক্রেটারি বানাবো। ওর মতো বিশ্বস্ত লোক পাওয়া অনেক মুশকিল। হাতের কাছে এমন একটা শালা থাকতে অন্য লোক কেন নেব? বগুড়া থেকে আসার পর আমি কোম্পানির কাজে বিজি হয়ে গেলাম। নতুন নতুন বিয়ে করলাম শালার বোন রে একটু আদর করবো বলে, কিন্তু তা আর হয়ে উঠছে না। আজ সিয়াম কোম্পানি লিমিটেড এর শুভ উদ্বোধন। আমার প্রিয় দর্শকরা একজনও আসেনি, তাই আমি একটু রাগ করে আব্বুর পাশে দাঁড়িয়ে আছি। তারপর আব্বুর ইচ্ছা অনুযায়ী আমি আর আমার ছোট বোন মারিয়া একসাথে ফিতা কাটলাম। এরপর সেখানে উপস্থিত সবাইকে মিষ্টি মুখ করানো হলো। অতঃপর অফিসের কাজ শুরু করা হলো। আমি ঘন্টাখানেক সেখান থেকে বাসা চলে আসলাম। বউটা নিশ্চয়ই আমার উপরে অভিমান করে আছে। 3 দিন আগে বিয়ে করলাম, আর বিয়ের পর দিন ঢাকায় সেই আব্বুর সাথে অফিসে ব্যবস্থাপনার বিষয় নিয়ে আলোচনায় বসলাম। বর্তমানে আমার কোনো পদ নেই, কিছুদিন পর থেকে কোম্পানির ম্যানেজার পদে কাজ করব। আমাদের এটাই প্রথম ব্যবসায়ী প্রতিষ্ঠান, তাই আমরা বাপ বেটাই কোম্পানির ব্যবস্থাপনার কাজ সহ কিছু কাজ করে নিব। শালা সিজনরে আমার সাথে রাখছি। আমার আরও কিছু বন্ধু আছে, ওদের নিয়ে নিলেই হবে। এসবের মাঝে আমি যে নতুন বিয়ে করেছি সেটা ভুলে গেছিলাম। এখন যাই, বউকে একটু আদর দিয়ে তার অভিমানটা ভাঙাই। বাসায় এসে বেল বাজাতেই মারিয়া সে দরজা খুলে দিল। আমি ভিতর ঢুকতেই উপরে নিজের রুমে আসলাম। এসে দেখি জান্নাত মনমরা হয়ে কি যেন ভাবছে। আমি গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। বউ, তুমি কি কোনো কারণে আমার উপরে রেগে আছো? এ বলে জান্নাতকে জড়িয়ে ধরা অবস্থায় জান্নাতের গালে আলতো করে ঠোঁটে ছোঁয়ালাম। জান্নাত নিশ্চুপ। এই জান, তুমি এভাবে মনমরা হয়ে কি এত ভাবছো? তোমার মনটা মরে গেলে আমার মনটা যে এতিম হয়ে যাবে। ছাড়ো আমায়, ভালো লাগছে না। সরি সোনা, 2 দিন হলো তোমায় বিয়ে করছি। বিয়ের পর দিন থেকেই তোমাকে সময় দেইনি। কি করব বলো? একটা কোম্পানি স্থাপন করা তো অনেক ঝামেলার। ওইসব ঝামেলা নিতে আমার বউটার কথা কিভাবে যেন ভুলে গেছিলাম। সরি জান্নাত। আপনি যান, কোম্পানিতে অনেক কাজ আছে। আব্বু একা এত সব সামলাতে পারবে না।
একদম না, আমি কোম্পানিতে 2-1 মাস পর জয়েন করব। আর এই 2 মাস আমার জানুটাকে অনেক অনেক আদর করব। আমি তাকে ভালোবাসার সাগরে চুবাইতে চাই। কি কি বলবো? তুমি আমাকে সাগরে চুবাবে? হ্যাঁ, অবশ্যই চুবাবো। আমার বউকে আমি চুবাবো, ভাসাবো, ইচ্ছা হলে ডুবিয়ে রাখবো, তাতে কার কি? তো তুই আমাকে কি চুবাবি? আমি আজ ওরে মেরে ফেলবো। ওকে জান, আমি মরার জন্য একেবারে রেডি হয়ে আছি। আজ দেখি আমার বউটা কি এমন করতে পারে। এবার জান্নাত খুবই রেগে গেল। এবার আমার বউটার রাগ কন্ট্রোল করতে না পেরে সজোরে আমার শার্টের কলার চেপে ধরলো। রাগে জান্নাতের মুখখানা পাকা টমেটো লাগছে। এই সুযোগটা তো মিস করা যায় না, তাই টুপ করে 4 ঠোঁট এক করে দিলাম। হঠাৎ কিস করে জান্নাত কিছুটা অবাক হয়ে গেছে। চোখ দুটো আবার কি দোষ করেছে, ওরাও একে অপরকে অপরক দৃষ্টিতে তাকিয়ে আছে। বিশেষ করে আমার চোখ দুটো জান্নাতের সেই অপরূপ মায়াবী মুখটা দেখে মুগ্ধ। আমাদের এই সুন্দর মুহূর্তের ঘোরটা যেন কিছুতেই কাটছে না। এদিকে আমাদের দুজনের পরাণ পাখি উড়ে যাওয়ার প্রস্তুতি প্রায় শেষের দিকে। আর উপায় খুঁজে না পেয়ে একে অপরকে ছেড়ে দিয়ে হাঁপাচ্ছি। জান্নাত আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে হাঁপাতে লাগলো। আমি একটু স্বাভাবিক হয়ে বললাম, জান, চুবানিটা কেমন খেলি? আমার কথা শুনে জান্নাত বলল, আমার দম নাকি এতেই শেষ, এবার তার আমাকে মারার পালা। তাই ঝাঁপিয়ে পড়লো আমার নিরীহ ঠোঁটের উপর। আবারও পরাণ পাখিটা ডানা ঝাপটানো শুরু করেছে। এই মেয়েটা বুঝি সত্যি সত্যি আমাকে মেরে তারপর দম নেবে। যাক, আমার ভোটার একটু আমার প্রতি দয়া হলো। হয়তো পাখিটা খাঁচা ছেড়ে গেট পার করতে যাবে, তখন ওই গেটে তালা মেরে দিল। এবারও সেই আগের মতো কে কতটুকু গরম নিঃশ্বাস বের করতে পারে তার প্রতিযোগিতা চলে আসে আমাদের মাঝে। তারপর আর কি, জান্নাতকে আমার ভালোবাসার সাগরে ভাসাতে ভাসাতে শেষমেশ ডুবিয়ে রাখলাম। দুজনে ভালোবাসার সাগরে ডুবে আছি তো, তাই আপনারা দেখতে পাচ্ছেন না। আল্লাহ চাইলে আপনারা একদিন ভালোবাসার সাগরে ডুবে দেখে নিয়ে কি হয়েছিল একটু আগে, ঠিক আছে? এসবের মাঝে সবার জন্য একটা ভালো খবর আছে, আর সেটা হচ্ছে জান্নাত আমার বোবা বউ থেকে ধীরে ধীরে অনেকটাই সুস্থ হয়ে উঠেছে। এখন আর আগের মতো কথা বলতে জান্নাতের অতটা আটকায় না। এখন আমার বোবা বউ থেকে তোতলা বউ হয়ে উঠেছে। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমার বউ তোতলা থেকে একদম স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারবে। সেদিন আপনাদের সবাইকে দাওয়াত করে চা বিস্কুট খাওয়াবো। পরের দিন সকালে, সিয়াম, এই সিয়াম, উঠো, সকাল হয়ে গেছে। সিয়াম, এই উঠো না। আমি হঠাৎ করে কারো চিল্লানি আওয়াজে বিছানায় উঠে বসলাম, কিন্তু সে তো সিসিয়াম বলে ডাকছে। কিন্তু আমাদের বাসায় এরকম অদ্ভুত নামের তো কেউ নেই। আমার নাম তো সিয়াম, কোনো ছোট ভাইও নেই যে তার নাম সিসিয়াম রাখবো। আমি সব ভাবছি আর হাত দিয়ে চোখ দুটো ডুলটে ডুলটে সামনে তাকাতে দেখি জান্নাত। তারপর মনে পড়ে গেল, আরে এই যে আমার তোতলা বউ আমাকে সিয়াম বলে ডাকতে গিয়ে সিয়াম বলে ফেলছে। ঘুমের ঘরে আমার জানটার কথা একদম ভুলে মেরে দিয়েছি। এসব ভাবতে ভাবতে হাত দুটো লম্বা করে হাত তুললাম। আমার বরটার ঘুম ভেঙেছে? হ্যাঁ গো বউ। তাহলে উঠে ফ্রেশ হয়ে নিল? না, আমি এখন একটু ঘুমাবো। কি বলছো? তুমি এখন ঘুমাবে? হ্যাঁ গো বউ, তুমিও আসো তো, তোমার জড়িয়ে ধরে ঘুমাবো। এই, তুমি এখন ঘুমাতে পারবা না, বুঝলে? কেন? এখন সকাল 10টা বাজে, আর তুমি বলছো ঘুমাবে? এখন ঘুমাতে গেলে খুব খারাপ হবে। আমি একটানে জান্নাতকে আমার বুকে এনে ফেললাম, তারপর বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলাম। আমিও দেখতে চাই কি খারাপ হয়। এই বলে জান্নাতকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পরে রইলাম। দেখি বউটা কি করে। কিছুক্ষণ পরে মনে হলো কারো ঠোঁটে উষ্ণ ছোঁয়া আমার কপালে এসে লাগলো। সেই সাথে আমার শরীরে 1420 ভোল্টের বিদ্যুৎ বইতে আরম্ভ করে দিছে। উফ, কি ফিলিং! অনেক কষ্টে নিজেকে কন্ট্রোলে রেখে চুপচাপ পরে রইলাম। তারপর জান্নাত আমাকে জড়িয়ে ধরে বলল, আমার বরটা এত ঘুম কাতুরে কেন? একজন মানুষ সকাল 10টা পর্যন্ত ঘুমিয়ে আবার কি করতে ঘুমাতে পারে? আমি আবার জান্নাতের কথা উত্তর দিয়ে বললাম, কে বলেছে তোমার বড় ঘুম কাতুরে? তুমি তাহলে ঘুমাওনি?
না বউ, তোমার বরটা না শুধু রাত্রে ঘুমাতে পারে, দিনের রাতের মধ্যে শরীর খারাপ লাগলে একটু ঘুমায়, তাছাড়া সারাদিন বিছানায় পড়ে থাকলেও ঘুমায় না। সরি, আসলে একটু লজ্জা পেয়ে বলল, জানু এত সরি বলতে হবে না, নিজের বরকে একটা কিস দিছো, এটা তো তোমার বরের উপর সম্পূর্ণ অধিকার আছে। আসলে সানা তার কিছু বলতে যাবে তার আগে আমি তাকে আটকে দিয়ে বললাম, এই একটু চুপ করতো। বউ, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে জানো, তোমায় দেখে আবারও ঘাস না মানে গ্রাস খাচ্ছি। জানাতে পার লজ্জায় থাকতে না পারে আমার বুকে মুখ গেল। তারপর মৃদু সুরে বলল, এই উঠো প্লিজ। উঠবো তো, আগে একটু বুকে আদর করে নিই। কাল রাতে তো কাল রাতে খুব ঘুম পেয়েছিল, তাই বউটাকে ঠিকমতো আদর করতে পারিনি। রাগ করো না গো বউ, রাত হয়নি তো কি হয়েছে, এখন এত আদর করব? সুদে আসলে তো পুষিয়ে দিবই, তার সাথে চক্রবৃদ্ধির সুদও নিব। লাগবে না আমার চক্রবৃদ্ধি সুদ। এই বলে জান্নাত চলে যেতে চাইলে শক্ত করে চেপে ধরলাম। আমার শোনা বউ, সুদ খাবে না কিন্তু আসল তো নিয়ে যাও। এই ছাড়ো না, লাগবে না আমার সুদ আসল। তোমার না লাগতে পারে, বাট আমার তো লাগবে। তারপর যেন খেদার দেওয়ার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় দরজার কাছে আমার চিরশত্রু মারিয়া করা নাড়ল। মারিয়া শেষমেশ আমার এই কাজেও বাধা দিল, এর শোধ আমি নিয়েই ছাড়বো। মারিয়া আসছে, এবার তো ছাড়ো। ও আসলে আমার কি, শোনো, আমার ননদিনী আমার জন্মের শত্রু, বুঝলে? বউয়ের একটু আদর করবো, সেখানেও শত্রুমি শুরু করে দিছে। থ্যাঙ্কস ননদিনী। খুব খুশি হয়েছো, এখন তো বেঁচে গেলা, রাতে তোমার ভাই আসলেও বাঁচতে পারবে না। তারপর আর কি, জান্নাত নিচে চলে গেল আর আমিও ফ্রেশ হয়ে চলে এলাম খাবার টেবিলে। এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে, বিশেষ করে শালা সিজান, কারণ আমি আর জান্নাত ছাড়া এখানে তেমন কেউ নেই যার সাথে আমার শালাবাবু আড্ডা দিবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি তো ওর বোনকে নিয়ে বিজি থাকি, তাই শালাবাবু সারাদিন বসে বসে মোবাইল চাপে। সিজানও আমার মতোই রিলেশন পছন্দ করে না, তাই সে একদম একা। ভাবছি কিছুদিন পর শালাটাকে বিয়ে করাবো, ওর দুঃখ আর দেখতে পাচ্ছি না। সত্য হলো বন্ধু তো। সকালে খাওয়া দাওয়া করে জান্নাতকে নিয়ে পার্কে চলে আসলাম। আমার মাথাটা গেছে, তাই তো এ ভর দুপুরে বউকে নিয়ে পার্কে আসছি। এই সেই যখন পড়েছি এখানে একটা পুকুরও আছে, জান্নাতকে নিয়ে পুকুর পাড়ে এসে বসলাম। তারপর দুজনে কিছুক্ষণ বসে গল্প করে বাসায় চলে এলাম। রাতের বেলা, বউ এবার তোমায় কে বাঁচাবে? এই একদম কাছে আসবে না। তাই তুমি কি আমায় মারবে নাকি? তুমি আমার স্বামী, আমি তোমায় কেন মারবো? দেখ, তাহলে ভয়ের কিছু নাই। তারপর জান্নাতের কাছে এগোতে লাগলাম। ঠিক এমন সময় কেউ এসে আমার নাম ধরে ডাক দিল, যাকে আমি এই সময়ে মোটেও আশা করিনি। এখন যে কি হবে আল্লাহ ভালো জানে। আজ বুঝি বউকে আদর করা হবে না আমার। সবার মনে একই প্রশ্ন, দরজার উপরে মানুষটা কি হতে পারে? সে আর কেউ নয়, সে হচ্ছে আমার দুইটা মাত্র শালাবাবুর একজন, মোহাম্মদ সিজান আহমেদ। আমি রাগে ফুসতে ফুসতে দরজা খুলে বিরক্ত চোখে তাকালাম। ওই শালা, তোর কি সময়ের ধ্যান জ্ঞান নাই? অনার্স পাস করছিস নাকি এক গাবলা ঘাস খাইছিস? এভাবে বলছিস কেন? তো কিভাবে বলবো বলে দে। সবে মাত্র ভাবছি তোর বোনটাকে একটু আদর দেব, ওনার নাকি আদর ঠিক মতো পাওয়া হয়নি, আর তুই ওর ভাই হয়ে অসময়ে করা নাড়ছিস। ওকে দুলাভাই, আই অ্যাম ভেরি সরি। তোর সরি টরি শোনার টাইম নাই, কেন আসছিস বল, নয়তো কেটে পড়। দোস্ত, আজ রাতটা আমার সাথে থাক না। বাহ, এটা তোর বোনের শ্বশুরবাড়ির আবদার, চুপচাপ কেটে পড়তো। প্লিজ দোস্ত, তুই তো জানিস আমার একা থাকতে ভয় করে। তা তোর ভয় কি? এতদিন ছুটিতে গেছিল নাকি? এই কয়দিন তোর ঠিকই থাকতে পারছিস, এখন আবার ভাব নিচ্ছিস? ওই তোর এসবের কারণ কি বলতো? তোরে কে বলেছে আমি এই কয়দিন ঘুমাইছি? ঘুমিয়েছিস না তো কি চুরি করতে গেছিলি নাকি? আরে আমি এই কয়দিন খাটের নিচে শুয়ে মোবাইল চাপছি। শালায় কয় কি, ও নাকি সারা রাত খাটের নিচে শুয়ে শুয়ে মোবাইল টিপছে? হ্যাঁ, এটা ওর দ্বারাই সম্ভব। একবার আমার একটা ইম্পর্টেন্ট কাজে আবিরদের বাসায় থাকতে হয়েছিল, তখন ঢাকায় আমাদের বাসা ছিল না, আর সেদিন সিজান যা করেছিল তা ভেবেই হাসতে হাসতে আমার পেট ব্যথা হওয়ার উপক্রম। তাই আপনাদের বলতে পারছি না, যদি ব্লাস্ট হয়ে ফেটে যায় তাহলে আপনাদের জন্য গল্প আপলোড দেবো কিভাবে। ওই হাসছিস কেন রে? কিছু না, তুই যা তো। তুই নতুন বিয়ে করছিস, তাই এই কয়দিন না ঘুমিয়েই কোনো মতে কাটিয়ে দিছি, কিন্তু আর পারছি না রে। প্লিজ আয়, খুব ঘুম পাচ্ছে।
বললাম তো যাব না, আমি এখন জান্নাতকে আদর খাওয়াবো। আরে আয় না। বুঝতি তুই আজ আমাকে নিয়ে যাবি, কিন্তু আমিও নাছর বান্দা। আচ্ছা ওয়েট, আমি আবিরকে আসতে বলি, ও তোর সাথে থাকতে রাজি হলে ভালো, আর যদি না হয় তো চুপচাপ কেটে পড়। তার মানে তুই আসবি না? তোর ভাবি কষ্ট পেলে আমার দিলটা ফেটে যায় যে। তারপর সিজন রাগ করে গেস্ট রুমে চলে গেল। আমি কয়েকবার ডাকলাম, কিন্তু আমার শ্যালক একটু তেরা টাইপের। আমি ফোনটা নিয়ে আবিরকে কল করলাম। হ্যালো আবির। হ্যাঁ বল। একটু আমাদের বাসায় তো। এত রাতে ডাকছিস কেন? শালা সিজন আমাকে ঘুমাতে দিচ্ছে না, বলছে আমাকে নাকি ওর সাথে থাকতে হবে। কি বলছিস? শালা হয়ে বোন আর বোনের জামাইরে আলাদা করার মতলব? হ্যাঁ রে, ওরে বলছি, কিন্তু জানিসই তো আমার শালা একটু তেরা টাইপের, কোনো কথাই শুনছে না। এ তো দেখছি ঘরের শত্রু বিভীষণ। তা আমাকে কি করতে হবে? ওই তোর ওই সব আজেবাজে বাক্য ছাড় আর আমাদের বাসায় চলে আয়। এখন পারবো না রে, খুব ঘুম পাচ্ছে। কি বললি? আরে রেগে যাস কেন? আমি বলছি ধরে নে, এসে পড়ছি। এই বলে কলটা কেটে দিল। আর আমি গেটের সামনে ঘুরে বেড়াচ্ছি। প্রায় 10 মিনিট পর আবির আসলো। ওকে ভেতরে এনে সিজনের রুমে পাঠিয়ে দিলাম। শালা সিজন তারা, তোরে আমি 2 দিনের মধ্যে বিয়ে করাবো। যদি না করাতে পারি তো আমার নাম সিয়াম থেকে সিসিয়াম রাখবো। সব জ্বর ফেস করে চলে আসলাম বউয়ের কাছে। এসে দেখি বউ আমার রাগে শেষ, কিন্তু একটু আগেও তো ঠিক ছিল, এখন আবার আগুন হয়ে যাওয়ার কারণ কি? বউ, ও বউ, তুমি আমার জান্নাত, তা জাহান্নামের আগুনের ফুলকি ফোটাচ্ছ কেন গো? খুব বউকে আদর করার স্বাদ, তাই না? হ্যাঁ গো বউ, খুব স্বাদ আমার সোনা বউটাকে আদর করার। ও আম্মু রে! জান্নাত আমার মুখ চেপে ধরলো। বউকে আদর করবি, আবার সেইটা তার ভাইকেও বলবি। আজ তো নিস্তার নাই। বলছি খুব ভুল হয়ে গেছে, আর হবে না, ছাড়ো না না বউ। আমি জানতাম আমি কথা বলার সময় তোতলাই, কিন্তু আমার বরটাও দেখছি কথা বলার সময় তোতলাচ্ছে। কথা বলার মাঝে হঠাৎ জান্নাত থেমে গেল। বলছি গলাটা ছাড়ো, দেখবে তো তোমার বর আর তোতলাবে না। তারপর জান্নাত দেখলো সে এখনো আমার গলা চেপে ধরে আছে। সাথে সাথে গলাটা ছেড়ে দিয়ে নিশ্চুপ হয়ে গেল, কোনো কথাই বলছে না। আমি জানি জান্নাত কেন এভাবে চুপ হয়ে গেছে। আমি জান্নাতের কাছে এসে ওর থুতনিতে হাত রেখে তার চোখে চোখ রেখে বললাম, জান্নাত কি ভাবছো? আমার সাথে ঝগড়া করার সময় তো কথা আটকাচ্ছে না কেন, তাই তো? জান্নাত আমার কথাগুলো অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তারপর চোখের ইশারায় বলল, এটা কিভাবে হলো? আমি তোমাকে দেখার পর থেকে লক্ষ্য করেছিলাম, যখন তুমি আমার সাথে কথা বলতে তখন আমি দেখেছি তোমার বলা কথাগুলো ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছিল। কিন্তু কোনো কারণে যদি আমার উপরে রেগে যেতে, তোমার কথাগুলো খুব দ্রুত ক্লিয়ার হতো। যখন আমি তোমার রোগের ঔষধটা পেয়ে গেলাম, তাহলে শুধু শুধু অপেক্ষা করার কোনো মানেই হয় না। কতদিনের শখ আমার বউর সাথে প্রেমালাপ করব, কিন্তু আমার বউটা যে তোতলা। তাই তো ঢাকায় আসার পর থেকে কি করলে বউটা আমার উপর অভিমান করে সেটাই ট্রাই করছিলাম, আর আলহামদুলিল্লাহ আমি সফল হয়েছি। জান্নাত অবাক চোখে তাকিয়ে আমার পুরো কথা শুনছিল। আমার বলা শেষ হতেই আমার বুকে ঝাঁপিয়ে পড়ে 2 চোখ টেনে টানা বর্ষণ শুরু করে দিল। আমিও তাকে বাহুডোরে আবদ্ধ করে নিলাম। আজ যে আমি কতটা খুশি বলে বোঝাতে পারবো না। এদিকে জান্নাত কেঁদে কেঁদে আমার বুকটাকে একদম ভিজে ফেলছে। আমি জানি এটা দুঃখের কান্না নয়, এটা শোকের কান্না, কিন্তু জান্নাত বলে কি শরীরের সমস্ত নোনা জলই বৃষ্টি হয়ে ঝরতে দেবো নাকি? আরে তখন যে আমার জান্নাত আবার অসুস্থ হয়ে পড়বে। জান্নাত অনেক তো কাঁদলে, এবার থামো। সারা রাত যদি কাঁদতেই কাটিয়ে দাও, তাহলে আমি আদর করবো কখন? এই তুমি না খুব খারাপ, সবসময় শুধু আদর আদর করো কেন? ও তার মানে আমার আদর আর ভালো লাগে না? ওকে, করবো না তোমার আদর। এ বলে বিছানা এক পাশে শুয়ে ঘুমানোর ট্রাই করছি। আমার কাছে এসে বলল, আমার সিয়াম কি রাগ করছে? আমি কারো সিয়াম না, আব্বু আমার একটা সুন্দর আরবি নাম রাখছে, আর সেটা হলো সিয়াম। সরি সিয়াম, আমার শোনো বাবু, রাগ করে না। এই যে শুনুন, আমি শুধু আমার আম্মুর বাবু, আর কারো বাবু টাবু নই। জান্নাত এবার খুব কাছে আসলো, আমার বুকে শুয়ে তার হাত দিয়ে আমার সারা মুখে হাত বোলাতে লাগলো। এই কি করছেন, সরেন তো, আমার খুব ঘুম পাচ্ছে, আপনিও ঘুমিয়ে পড়ুন, সিজনটার জন্য অনেক লেট হয়ে গেছে। এই স্টপ তোমার মুখ, ওকে? এটা কেমন ভাষা? এখন যদি আমায় আদর না করো তাহলে অনেক কিছুই বলবো। ওসব আমার দ্বারা হচ্ছে না। হবে না মানে 100 বার হবে। তখন তো সিজান ভাইয়াকে বললে আমার নাকি আদর খাওয়া ঠিকঠাক হচ্ছে না।
সেটা তো আমার তোতলা বউ থেকে ঝগড়ুটে বউ বানানোর জন্য। তার মানে আমি এখন ঝগড়ুটে? কই, আমি তো এসব বলিনি। তুমি আমাকে আদর দেবে কিনা তাই বলো। দেব তো, 1000টা না 100টা না। আমার একটি মাত্র ওয়াইফ তুমি, তোমাকে তো আদরে আদরে হাতখানা করে দেবো। তাহলে তাই করো। সত্যি করব। জান্নাত এইমাত্র বুঝতে পারলো সে এত বড় মুখ করে কি চাইছে। জান্নাত এখন লজ্জার সাগরে হাবুডুবু খাচ্ছে। ওকে জান, চলো আজ দেখবো আমার বউ ঠিক কতটুকু আদর খেতে পারে। জান্নাত লজ্জায় কিছু বলতে পারছে না। চলো আরোহীর আম্মু আরোহীকে আনার ব্যবস্থা করি। এই বলে জান্নাতকে আমার বুকে থেকে নামিয়ে আমি তার ওপরে শুয়ে জান্নাতের মুখে এলোমেলো কিস করতে লাগলাম। তারপর আরও অনেক কিছু করেছি। আমার কি দোষ বলেন? আপনারা যদি দেখতে দেখতে ঘুমিয়ে যান তো আমি কি করতে পারি? পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কিছুদিন হলো ব্যায়াম করা হচ্ছে না, তাই আজ একটু ব্যায়াম করতে যাব, নয়তো চর্বি জমে শরীরটা 13টা বাজবে। গেটের কাছে আসতেই আবির এসে পথ আটকে দাঁড়ালো। কিরে, এত সকালে এখানে কি করিস আর এভাবে আমার পথ আটকাচ্ছিস কেন? চুপ শালা, নিজে তো ভবিষ্যতে আরাম করে ঘুমালি, আর এদিকে তোর শালা যে ঘুমানোর স্টাইল, সারা রাত দু চোখের পাতা এক করতে দেয়নি। আমি এটাই ভাবছি, তুই এই পাগলের সাথে কি করে এতগুলো বছর একসাথে থাকতি। তোরে কে বলছে আমি সিজনের সাথে এক বিছানায় থেকেছি? তুই কি বলতে চাচ্ছিস? আমাদের রুমে 2টা বেড ছিল, একটা আমার আর একটা সিজনের। কি বলছিস? তুই যা শুনছিস আমি তাই বলছি। আমি এত কিছু শুনতে চাই না, আমি আর ওর সাথে থাকছি না, ব্যাস। দোস্ত প্লিজ রাগ করিস না, শুধু ওর জন্য একটা ভালো মেয়ে খুঁজে দে, তারপর ওরে মজা বোঝাবো। তোর শালা তুই খোঁজ, আমি এসবের মধ্যে নেই। নেই মানে? 101 বার আছিস। 100 বার শুনেছি, এই 100 বার ডায়লগটা আবার কে বানালো? কেন, তোর ভাবি আছে না, ওই বানাইছে। বুঝেছি, তোর শালাবাবুর গলায় পেতনির মালা না চলে আমাকে তোরা ঘুমাতে দিবি না। বুঝতে যখন পারছিস এখন থেকে কাজে লেগে পড়। দাঁড়া একটু ভাবতে দে। আবির এখন গভীর ধ্যানমগ্ন, জানি না ওর এই ধ্যান আজ আর ভাঙবে কিনা। দোস্ত পেয়ে গেছি। কি পেয়েছিস? সিজানের বউ। আলহামদুলিল্লাহ। বল কে সে? সাদিয়া। সাদিয়া নামটা কোথায় যেন শুনেছি। হ্যাঁ মনে পড়েছে। সাদিয়া তো সিজনকে অনেক আগে থেকে লাইক করে, কিন্তু সিজন তো প্রেম ভালোবাসা লাইক করে না, তাই মেয়েটা নিরাশ হয়ে ফিরে গেছে। হ্যাঁ, সাদিয়াই হবে সিজানের বউ। মেয়েটা দেখতে শুনতে ভালো, চেহারাও খুবই সুন্দর। সিজান ছাড়া আর কোনো ছেলের সাথে কথাও বলে না। আর সিজান তো... এসব ছেড়ে সাদিয়াদের বাসা কোথায় সেটা বল। এখান থেকে হেঁটে গেলেও 10-12 মিনিট লাগবে। ওকে চল, সাদিয়ার আব্বুর সাথে দেখা করে আসি। তারপর 2 বন্ধু হেঁটে চলছি আমার শালার বউয়ের বাসায়, মানে ভাবিদের বাসায় আর কি। শালা আমাদের অনেক প্যারা দিছস, এবার তোকে এমন প্যারা দিব না, প্যারায় প্যারায় প্যারাময় করে ছাড়বো। শালায় কয় কি, সিয়াম আমার ভয় করছে রে। এই কয়দিন না ঘুমিয়ে খাটের নিচে শুয়ে শুয়ে ফোন চাপছি। আজ আমার সাথে থাক না, মাঝে মাঝে ইচ্ছে করে এক ঘুষিতে ও নাকের 101টা বাজিয়ে দেই। ওগো বউ, এটা তুমি কি শেখাইলা? সব সময় শুধু 101ই আসছে। যাই হোক, আমরা এখন সাদিয়ার বাসার গেটের সামনে অবস্থান করছি। বাড়িটা বেশ বড় ও সুন্দর, দেখে বোঝা যায় না ওদের ভালোই অর্থ সম্পদ আছে। দারোয়ানকে বলে আমরা দুজনে ভিতরে ঢুকলাম। তখন ওই সাদিয়ার আব্বু মুখোমুখি হলাম। হ্যাঁ, আমি সাদিয়ার আব্বুকে আগে থেকে চিনি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আরে তুমি সিয়াম না? জি আঙ্কেল। কোনোদিন তো এদিকে আসো না, আজ হঠাৎ? একটা কাজ ছিল তাই আসলাম। তারপর আঙ্কেলকে সিজন আর সাদিয়ার ব্যাপারটা বললাম। সব শুনে আঙ্কেল যা বললো সেটা শুনে আমি আর আবির খুব অবাক হলাম। হ্যাঁ, আমাকে এই বিষয়ে সাদিয়া অনেক আগেই বলেছে। কি বলছেন আঙ্কেল? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি প্রায় 6 মাস আগে সাদিয়ার জন্য ছেলে খুঁজছিলাম। তখন সাদিয়া আমাকে সবটা বলেছে। জিসানও নাকি আমার মেয়েকে পছন্দ করে, কিন্তু কোনো কারণে হয়তো বলতে পারেনি, তাই আমি ছেলে দেখা স্টপ করে দেই। আমার একমাত্র মেয়ে, সে যাকে ভালোবাসে তার সাথেই ওর বিয়ে দেব। আসলে আঙ্কেল, আমিও সিজন দুজনেই আজকালকার প্রেম ভালোবাসার নামে বেহাপনা লাইক করি না, কিন্তু আমি এটা জানতাম না সিজন সাদিয়াকে পছন্দ করে। তাহলে অনেক আগেই ওদের বিয়ে দিয়ে দিতাম। পছন্দ করে বিয়ে করবে এটা তো ভালো কথা, কিন্তু বিয়ের আগে প্রেম না, এটা আমি অন্তত লাইক করি না। হ্যাঁ বাবা, একদম ঠিক কথা বলেছ। প্রেম করার যদি এত ইচ্ছে থাকে তাহলে আগে বিয়ে করে তারপর দুজনে প্রেম করবে, এটাই আমাদের ইসলাম ধর্মে একমাত্র গ্রহণযোগ্য। জি আঙ্কেল, তাই তো আমরা 3 বন্ধু এখনো সিঙ্গেল। 3 না 2 বল, আমি তো বিয়ে করছি। সিয়াম, তোমার কাছে সিজনের বাবার নাম্বার আছে? ওনার সাথে বিয়ের বিষয়ে কথা বলতে হবে। জি আঙ্কেল, আপনার ফোনটা দিন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি।
তারপর সাদিয়ার আব্বু তার ফোনটা আমার হাতে দিলেন। ফোনে সিজনের আব্বুর নাম্বারে তুলে কল দিলাম। ও পাশ থেকে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল। আঙ্কেল আমি সিয়াম বলছি। আরে সিয়াম, কেমন আছো? জান্নাত সহ বাসার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আব্বু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আর তোমার শ্বশুর আব্বু ভালো আছেন? আচ্ছা আঙ্কেল, আপনাকে একটা কথা বলার জন্য কল করেছি। কথাটা হচ্ছে সিজনের বিয়ের বিষয়ে। ওর কথা আর বলো না তো, ওকে সেই কবে থেকেই বলছি বিয়ে কর, কিন্তু সিজন একটা মেয়েকে পছন্দ করে, তাই বিয়েতে রাজি হয়নি। কি বলছো? মেয়েটা কে? এটা মেয়ের বাবার নাম্বার, এই নিন, ওনার সাথে কথা বলুন। এই বলে সাদের আব্বুর কাছে ফোনটা দিলাম। সাদের আব্বু আঙ্কেলকে সব খুলে বললেন। তারপর আঙ্কেল বললেন তারা নাকি আজ বিকালে আসছেন। মাই ডিয়ার শালাবাবু, এইবার বুঝবা প্যারার মজা। তলে তলে সাদিয়াকে ভালোবাসো আর উপরে উপরে কিছু বলো না, শুধু প্যারা দাও। তোমার নাকি একা থাকতে ভয় করে, আর করবে না। তবে তোমার জীবনটা এবার প্যারায় প্যারায় প্যারাময় হয়ে যাচ্ছে, যা তুমি কোনাক্ষরেও টের পাবে না। সাদিয়া যা মেয়ে, দেখবা তোমার অবস্থা কি হয়। সতে হলেও আমি তোমার দুলাভাই লাগি, তাই শালার কষ্ট আর সহ্য হচ্ছে না রে। এই বলে মনে মনে শয়তানি হাসি হেসে চলেছি। সিয়াম, তোর মুখে শয়তানি হাসি, ব্যাপারটা কি বলতো? ভাবছি আমার শালার প্যারাময় জীবনের কথা। এটা কিন্তু জোস হবে। জুস হোক আর মোলার জুস হোক, যা হবে জমে পুরো প্যারাময় হবেই হবে। এবার দুজনের মুখেই শয়তানের হাসি। রাত প্রায় 1টার সময় বাসার কলিং বেলটা বেজে উঠল। আমি আর জান্নাত ওনাদের আসার অপেক্ষা করে করে সবে মাত্র ঘুমিয়েছিলাম। আমি উঠে দেখি জান্নাত আমার বুকে শুয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। এইমাত্র ঘুমিয়েছে, তাই ওকে আর জাগালাম না। উঠে নিচে গিয়ে দেখি আম্মু তার রুম থেকে বের হয়ে দরজার দিকে যাচ্ছে। আমি আম্মুকে বললাম আমি দেখছি। তারপর দরজা খুলে বাইরে তাকাতে দেখি সিজনের আব্বু আম্মু সহ জান্নাতের আম্মু আব্বু ভাই বোন সবাই আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বু আপনারা আগে ভেতরে আসেন, তারপর খাওয়া দাওয়া করেন, তারপর কথা বলা যাবে। আমার কথা মতো সবাই এসে সোফায় বসলো। আম্মু আর শাশুড়ি আম্মু মিলে ড্রয়িং রুমে খাবার দিচ্ছে। আমরা সবাই আড্ডার আসর জমিয়ে ফেলেছি। এর মধ্যেই রাতুল ভাইয়া বলল, সিয়াম, আমরা যার জন্য আসলাম উনি কই? তিনি কি নাক ডেকে ঘুমাচ্ছেন নাকি? থাক ভাইয়া ঘুমাক, ও কিন্তু জানে না আপনারা আসছেন, এটা ওর জন্য সারপ্রাইজ। হ্যাঁ বুঝলাম, কিন্তু জান্নাত কোথায়? সেও কি সিজনের মতো আমাদের আসার খবর জানে না? না আপু, জান্নাত সবই জানে। ও আপনাদের জন্য একটু আগে জেগেছিল, প্রায় 10 মিনিট হবে ঘুমিয়েছে, তাই ওকে আর ডাক দেনি। থাক, মেয়েটা এত রাত পর্যন্ত জেগেছিল, এখন আর কাঁচা ঘুমটা আর ভাঙাতে হবে না। আপনারা অনেক দূর জার্নি করে আসছেন, সবাই খাবার খেয়ে ঘুমিয়ে নিন। কাল আপনাদের জন্য একটা বড় সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ভাইয়া, সিয়াম যদি সব বলেই ফেলে তাহলে সারপ্রাইজ আর কি থাকবে? আব্বু একদম ঠিক বলেছেন। তারপর সবাই খাবার শেষে তাদের গেস্ট রুমে রেখে রাত 3টায় রুমে আসলাম। এসে দেখি জান্নাত আমায় না পেয়ে আমার জায়গাটায় ঘুমিয়ে আছে। পাগলিটাকে ঘুমন্ত অবস্থায় যা লাগছে না, ইচ্ছে করছে ওর ওই ঘুমন্ত মুখটা আলতো করে ছুঁয়ে দিই। আরে এত ভাবাভাবির কি আছে? জান্নাত তো এখন আমার বিয়ে করা বউ, তাই আর দাঁড়িয়ে না থাকতে পেরে জান্নাতের পাশে এসে তার মুখটা ছুঁয়ে দিলাম। হায় হায়, আমি কি করছি? শুনেছি কাউকে ঘুমন্ত অবস্থায় আদর করতে নেই, আর আমি কিনা আমার জান্নাতকে আদর করছি। অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়ি। কাল আবার শালার বিয়ের সমস্ত কাজের ভার আমার উপর। জান্নাতকে টেনে আমার বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে সিজান ওর ফুল ফ্যামিলিকে এখানে দেখে বড়সড় শক খেলো। অন্যদিকে জান্নাত আমার উপরে ক্ষেপে আছে, কেন তার ফ্যামিলি আসার পর তাকে ডাক দেয়নি সেই জন্য। আমার সোনা বউ রাগ করে না, তুমি তো সবেমাত্র ঘুমালে। আমার সেই ঘুমন্ত পরীর মায়াবী লুকটা দেখে ডাকতে ইচ্ছে করেনি, তাই। চুপ, তুমি আমার সাথে কথা বলবা না একদম। পারবো না আমার বউয়ের সাথে কথা না বলে থাকতে। 101 বার পারবা, ওকে? আমি জান্নাতের ঠোঁটের কাছে মুখ নিয়ে বললাম, 1বারও না। আমি কিছু বলতে না দিয়ে জান্নাতের মিষ্টি ঠোঁটের গভীর আমার ঠোঁট লাগিয়ে দিলাম। জান্নাত কিছুটা রাগি লুকে আমার দিকে তাকালো, তারপর সব ভুলে আমার সাথে তাল মিলাচ্ছে। কিছুক্ষণ পর মিষ্টি আহরণ শেষে আমরা দুজন একসাথে নিচে চলে এলাম। সেখানে সবাই আগে থেকে সিজানকে প্যারা দিচ্ছিল। জান্নাত তার আব্বুকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। আব্বু, তুমি কেমন আছো? তুমি আসবে আমাকে বলনি কেন? সিয়াম বলল ছোট আম্মু, ছোট আব্বু, রাতুল ভাইয়া আর নীলাপু আসছে, তুমি আর আম্মু আসবে, এটা তো বলনি। এদিকে আমার আব্বু আম্মু, ছোট বোন আর সিজান ও আবির ছাড়া বাকি সবাই মনে হয় কোনো ঘরের মধ্যে আছে।
এর কারণ হচ্ছে ওনারা কেউ জানে না তাদের জান্নাত এখন আর সবার মতো কথা বলতে পারে। এতদিন জান্নাত যখন ওনাদের সাথে কথা বলতো তখন তোতলানোর অভিনয় করত, যাতে আজ সবাইকে এভাবে চমকে দিতে পারি। সবার এমন চমকানো দেখে সিজান বলল, কেমন দিলাম তোমাদের সবাইকে সারপ্রাইজ? তার মানে তোরা আগে থেকেই জানতি জান্নাত সুস্থ হয়ে গেছে? কিন্তু জান্নাত তো কালো আমার সাথে তুতলিয়ে কথা বলছিল। এটাতে আমার ওই হাত আছে। আমি চাইছিলাম সবাইকে এনে চমকে দেব, তারপর সবাইকে টাঙ্গাইলের পোড়াবাড়ির বিখ্যাত চমচম খাওয়াবো। বা পোড়াবাড়ির চমচম আমার ফেভারিট। হ্যাঁ ভাইয়া, আমারও। জান্নাতের আব্বু বলল, আমরা তোমাদের সারপ্রাইজ পেয়ে কতটা যে খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আর সিজান, শুধু আমাদের সারপ্রাইজ দিলে এটা কেমন দেখায়? আমাদের সবার পক্ষ থেকে তোর জন্য একটা বড়সড় সারপ্রাইজ আছে। কি সেই সারপ্রাইজ? সেটা যখন চমকানোর চমকে যাবি। তার মানে তুইও? শুধু আমি না, সবার পক্ষ থেকে আমার শালার জন্য সারপ্রাইজ আছে। আবির, এদিকে আয় তো। আস্তে করে বললাম, শোন, এই সিজনকে কোনোভাবে কাটিয়ে দে, নইলে বাড়ি সাজাবো কিভাবে? হ্যাঁ শোন, আজ আব্বুর একটা মিটিং আছে, সেখান থেকে ফিরতে ফিরতে 4টা বেজে যাবে। সিজনকে আব্বুর সাথে পাঠিয়ে দিই। তারপর সিজনকে আব্বুর সাথে মিটিংয়ে পাঠিয়ে দিলাম। এরপর আমি, আবির, রাতুল ভাইয়া আর বাকি সবাই মিলে বাড়ি সাজানোর সহ বিভিন্ন কাজে হাত দিলাম। সবাই মিলে করায় অনেক সহজেই সমস্ত কাজ কমপ্লিট। তারপর সবাই যার যার মতো সাজুগুজু করতে ব্যস্ত। আমি অবশ্য জান্নাতকে বলে দিয়েছি সে যেন মেকআপ বক্স না হয়, তাকে এমনিতে খুব সুন্দর লাগে। আর যদি খুব ইচ্ছে করে তো একদম হালকা মেকআপের সাথে গোলাপি রঙের হালকা লিপস্টিক দেবে। এটা শুনে জান্নাত গাল ফুলিয়ে বসে রইল। এভাবে জান্নাতকে দেখে খুব হাসি পাচ্ছে। আর হ্যাঁ, জান্নাতকে গোলাপি লিপস্টিক দিতে বলছি কারণ জান্নাতকে গোলাপি রঙের লিপস্টিক অনেক সুন্দর লাগে। তাই জান্নাতের জন্য আমি নিজে পছন্দ করে গোলাপি শাড়ি এনেছি। আমার শালায় বাসর করবে আর আমি কি বসে বসে আঙুল চুষবো নাকি? আমিও আজ জান্নাতের সাথে বাসর করবো। সবাই তৈরি হচ্ছে, শুধু আমি, আবির আর রাতুল ভাই ছাড়া। বরকে সাজানোর কাজটা আমাদের, তাই সিজন আসলে ওকে আগে তৈরি করব, তারপর আমরা নিজের রেডি হয়ে সাদিয়া ভাবির বাসায় যাব। এদিকে সিজন বাসায় ফিরে অবাক চোখে তাকিয়ে দেখছে, আজ হঠাৎ সিয়ামদের বাসা সাজানো কেন? আর বাসার সবাই দেখি নতুন পোশাক পরছে। এদের দেখে মনে হচ্ছে এখানে কোনো বিয়ের অনুষ্ঠান চলছে। আমরা সিজনকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসলাম। তারপর রাতুল ভাইয়া বলল, ভাই, আমাদের সারপ্রাইজটা কেমন দিলাম? কিসের সারপ্রাইজ? আজ তুই বিয়ে করেছিস, এটা কি সারপ্রাইজ নয়? আজ আমি বিয়ে করছি মানে? হ্যাঁ ভাই, করছিস। এবার চল তো, তোর জন্য আমরা সেই কখন থেকে বসে আছি। ওই সিয়াম ভাইয়া, এসব কি বলছে? ভাইয়া ঠিকই বলছেন, তোর জন্য আরও বড় সারপ্রাইজ আছে, অপেক্ষা করছে। এবার গোসল করানোর পালা, কিন্তু সিজনের তো কোনো ভাবি নেই। এবার কি হবে? কি আর হবে, আমার বউ জান্নাতকে ডেকে আনো। সিজন আমার বন্ধু হিসাবে জান্নাতর ভাবি হয়। কিন্তু সিজান তো জান্নাতের চাচাতো ভাই। তাতে কি, আমার হিসাবে সিজন জান্নাতের দেবর হয়। আর তো তেমন কেউ নেই। থাক জান্নাত, তুই ভাইকে গোসল করার কাজটা শুরু কর। আচ্ছা, যাচ্ছি। হ্যাঁ যাও জান্নাত, আমরা তোমার সাথে আছি। আপু, হলুদের বাটিটা দাও। তারপর জান্নাত নীলাপুর থেকে হলুদের বাটি নিয়ে সিজনকে মাখিয়ে দিল। এরপর আমরা সবাই মিলে সিজনকে গোসল করালাম। এবার বরকে সাজানোর পালা। আমি, আবির আর রাতুল ভাইয়া সিজনকে নিয়ে একটা রুমে গেলাম। সিজনকে বর সাজানো শেষে আমরা নিজেরা তৈরি হতে চলে এলাম। আর এদিকে জান্নাত সহ নীলা আপুরা সিজনের রুমে আড্ডা দিচ্ছে। আমার রেডি হওয়া প্রায় শেষের দিকে। এমন সময় জান্নাত রুমে ঢুকলো। কি ব্যাপার জান্নাত, ভাইয়ের বিয়ে ভাইকে ছেড়ে এখানে আসলে যে? কেন, ভাইয়ের বিয়ে বলে কি বরের কাছে আসতে সমস্যা আছে নাকি? না, তা কেন হবে? তুমি তো আমার রুমে যখন তখন আসতে পারো, তার লাইসেন্স তো তোমার আছেই। তাহলে বললে যে? আমি তো আমার জানটার সাথে একটু মজা করছিলাম। আর কিছু বললো না, কাছে এসে আমাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু খেল। আমার শোনাবো, তুমি কি এইভাবে ভাবিদের বাসায় যাবা? কেন বলো তো? আমি চাই না তুমি এভাবে সেজে গুজে ওখানে যাও। কিন্তু কেন চাও না? তুমি তো বললে হালকা মেকআপের সাথে হালকা লিপস্টিক পরতে, আর শাড়িটাও তো তুমিই পছন্দ করে এনেছো। হ্যাঁ বলছি তো। তাহলে এখন এসব কেন বলছো? আমি জান্নাতকে শক্ত করে জড়িয়ে ধরে ওর মুখের কাছে মুখ নিয়ে বললাম, কারণ আমি চাই না আমার বউয়ের সৌন্দর্য বাইরের কেউ দেখে। তোমায় সাজতে বলছি আমি দেখবো বলে, আর আমি দেখছিও। আমার বউটাকে না আজ খুব হট লাগছে। ছি, এসব তুমি কি বলো? আমার লজ্জা করছে না বুঝি? তাই? এই বলো না, আমি কিভাবে যাব? এভাবে তো তুমি যেতে দেবে না। বউ, আলমারিতে তোমার যে একটা কালো বোরকা আছে সেইটা পরে যাবা, ওকে? আচ্ছা ঠিক আছে। তারপর জান্নাত
তার ভারী ভারী গহনাগুলো খুলতে লাগলো। এই করছো কি? এইসব খুলতে হবে না। ভাবিদের বাসা থেকে এসে আমার বউকে আমি এভাবেই দেখতে চাই। জান্নাত আমার কথা মতো বোরকাটা পরে নিল। তারপর দুজন একসাথে নিচে চলে এলাম। এসে দেখি সবাই রেডি। জান্নাত তুমি নীলা আপুদের সাথে যাও, আমি সিজান আবির রাতুল ভাইয়া একসাথে যাচ্ছি। তারপর আমরা সিজানকে নিয়ে চলে গাড়িতে বসে ওকে সেই লেভেলের প্যারা দিচ্ছি। শালা এখন বুঝো প্যারার স্বাদ, আমাদের বিয়েতে অনেক প্যারা দিছো। আমি সিজানের কানে কানে বললাম, এ তো সে টেইলার হে মেরে শালা, আসলি পিকচার দেখবি বাসর রাতে। সিজান আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। আবির আজ রাতে ফায়ার ব্রিগেড এনে রাখিস। কেন রে, কত আগুন লাগবে নাকি? লাগবে তো, অলরেডি ফুলকি ওরা শুরু করে দিয়েছে। কথাটা সিজানকে লক্ষ্য করে বললাম। আবির সেটা বুঝতে পেরে বলল, ওকে দোস্ত, আমি এক্ষুনি ওনাদের বলে রাখছি, সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছে যাবে। সিজান শুধু রাগে কটর মটর করছে। শালা না পারছে সইতে, না পারছে কিছু করতে। আসলে বিয়ে করতে যাওয়ার সময় সব ছেলের অবস্থা এমনি হয়। কিছুক্ষণ পর সাদিয়ার বাসায় পৌঁছে গেলাম। গাড়িতে যেতে সময় লাগে মাত্র 1.5 মিনিট। কাছে তো কি হয়েছে, শালা আমার বিয়ে করবে, গাড়ি ছাড়া গেলে হয় নাকি? এত তাড়াতাড়ি গাড়ি থামালো। সিজান বলল, সিয়াম এটা কেমন হলো? গাড়ি না ছাড়তেই থেমে গেল যে? গাড়ি ঠিক জায়গায় এসেই থামছে। ওই আবির নেমে পড়। ওই আবির নামবে মানে? তো কি, আবিরকে তোর শ্বশুর বাড়ির লোক গাড়িতে বসিয়ে এনে খাওয়াবে? এই বলে আমরা নেমে আসলাম। অতঃপর সিজানকে নামানো হলো। সিজান আশেপাশে চোখ বুলিয়ে থমকে দাঁড়ালো। সিজান এভাবে দাঁড়িয়ে গেলি কেন? চল দ্রুত, সাদিয়া ভাবি তোর জন্য অপেক্ষা করছে। সাদিয়া ভাবি মানে? তোর বউ হলে তো আমাদের ভাবি হবে, তাই না? তার মানে আমি এখানে সাদিয়াকে বিয়ে করতে আসছি? ইয়েস শালা বাবু, তুই আমাদের ভাবিকে অনেক কষ্ট দিছিস, আবার আমাদেরকে অনেক প্যারা দিছিস। এবার বুঝবা মিয়া প্যারা কি জিনিস। তোরা বন্ধু হয়ে আমাকে বাঘের খাবার বানাতে পারলি? ওই আমাদের মিষ্টি ভাবিরে বাঘ বলছিল, তোর হাড়গুড় ভেঙে পাউডার বানিয়ে ছাড়বো। স্যার ভাই এমনিতেই আজ আর রক্ষা নাই, এখন একটু শান্তি দে। সিজান অনেক হয়েছে, এবার চল। তারপর আমরা ভেতরে গেলাম। খাওয়া শেষে ভালোভাবে বিয়েটাও হয়ে গেল। এই পুরো সময়টাতে সিজানের মুখটা একদম দেখার মতো ছিল। তারপর সবাই বাসায় ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেল। আমরা বন্ধুরা ছাদে বসে আড্ডা দিচ্ছি। জান্নাত, নীলা আপু আর মারিয়া 3 জন একসাথে বাসা সাজাচ্ছে। রাত প্রায় 1টা বাজে। জান্নাত বলল, বাসা সাজানো কমপ্লিট। আচ্ছা বউ, তুমি গিয়ে রেস্টে নাও, আমরা সিজানকে রেখে আসছি। তারপর জান্নাত চলে যেতে আমি বললাম, শালা বাবু আসুন, ভাবি আপনার জন্য অপেক্ষা করছে। ভাবি নয়, বল আজরাইল অপেক্ষা করছে। তাই নাকি? ভাবিকে তো কতটা বলতে হয়। থাক না এসব কথা, এমনিতেই আমার খুব ভয় করছে। তার মাঝে যদি সাদিয়া কথাটা জানতে পারে, আমি গ্যারান্টি আজকেই আমার শেষ রাত হবে। ওকে থাক তাহলে, ঢুকে পড়ে এবার। আর একটা সাউন্ড করবি তো ভাবিকে বলে দিব তুই তাকে আজরাইল বলছিস। সিজন আর কিছু না বলে ভয়ে ভয়ে বাসার ঘরে ঢুকলো। এরপর আমি আবিরকে বললাম গিয়ে ঘুমাতে যেতে, আজ অনেক পরিশ্রম করেছি, তাই আমারও প্রচুর ঘুম পাচ্ছে। আবির চলে যেতেই আমি রুমে এসে জান্নাতের উপরে শুয়ে পড়লাম। আমি জানি জান্নাত এখনো ঘুমায়নি, শরীর ক্লান্ত থাকায় চোখ দুটো বন্ধ করে শুয়ে আছে। আজ আমার জানটা অনেক কাজ করেছে যে। এটা কি হচ্ছে? অনেক ক্লান্ত লাগছে, তাই একটু রেস্ট নিচ্ছি। কিন্তু আমার উপরে শুয়ে কেন? বলছি তুমি কি খুবই ক্লান্ত? কেন? ইচ্ছে ছিল সিজন ওদিকে বউয়ের কাছে মার খাবে, আমি এদিকে ওর বোনের থেকে আদর খাবো, কিন্তু তোমার শরীর খারাপ। সিয়াম সত্যি আমার খুব খারাপ লাগছে, তুমি মন খারাপ করো না প্লিজ, কাল যত ইচ্ছে আদর করো প্লিজ। এই বউ শোনো, আমি মন খারাপ করব কেন? আমার বউটা আজ অনেক কাজ করেছে, তাই শরীর খারাপ হতেই পারে। এখন আর কথা নয়, ঘুমাও, কাল আবার সিজনের ফিরনি। তাহলে তুমি আমার উপর থেকে উঠিয়ে বিছানায় শোও, আমি তোমার বুকে মাথা রেখে ঘুমোই। এরপর আমরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে হানিমুনে করতে চলে গেলাম। সকাল 8টায় হানিমুন থেকে ফিরলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে এলাম। এসে দেখি সবাই সিজনের পেছনে লাগছে। ভাবিকে দেখছি না, হয়তো রান্নাঘরে আছে। আমি গিয়ে সিজনকে টেনে একটা রুমে এনে দরজাটা ভেতর থেকে লক করে দিলাম। আমার সাথে আবিরও আছে। সিয়াম আমাকে এখানে আনলি কেন? জানিস এই সময়টার জন্য কবে থেকে ওয়েট করছি। এবার বল, প্যারাটার স্বাদটা কেমন লাগলো? টক, মিষ্টি, ঝাল কোনটা? ভাই আর বলিস না, প্যারার স্বাদ প্রেমে, টক, তারপর ঝাল, সবশেষে পরে মিষ্টি। বলিস কি? ওই একটু খুলে বলতো কি করছে ভাবি তোরে? তারপর সিজন যা বলল সেটা শুনে আমি আর আবির হেসে যাচ্ছি, হাসি যেন থামছেই না। সিজন বলল,
আমি যখন বাসর ঘরে ঢুকলাম তখন স্বাভাবিকভাবেই সাদিয়া এসে সালাম করলো। তারপর সে খাটে গিয়ে বসতেই আমিও তার ঘুমটা খোলার জন্য হাতটা বাড়িয়েছি, কিন্তু হঠাৎ করেই সাদিয়া লাফিয়ে আমার উপর চড়ে বসে। আমার গলাটা খুব জোরে চেপে ধরলো, এমনভাবে ধরেছে আজরাইল আলাইহিসসালাম প্রায় এসেই গেছিল। একটুর জন্য বেঁচে গেছি। তারপর আমার বুকে মাথা রেখে তার দু চোখ থেকে ঝর্ণা বর্ষণ শুরু করলো, কোনোভাবেই থামানো যাচ্ছিল না। এরপর আবার শুরু হলো কিল ঘুষি। এভাবে প্রায় 1 ঘন্টা মেরে মেরে আমার শরীরে প্রত্যেকটা অঙ্গ ব্যথায় ব্যথময় করে দিছে। সবশেষে তার ওই মিষ্টি ঠোঁট দিয়ে আমার ঠোঁটে দখল করে নিল। তারপর আর কি, বিয়ে কর, তারপর জেনে নিস। পরিশেষে আমি বললাম, শালা বাবু জীবনটা এখন কি ময়? ওরে ধুলাভাই, জীবনটা পুরোই প্যারাময়। সমাপ্ত। গল্পটা ভালোভাবে সাজাতে পারিনি, তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগছে? তো আশা করছি, আই হোপ গল্পটা আপনাদের কাছে ভালো লাগছে। তো এরকম আরও মজাদার এবং ইন্টারেস্টিং এবং রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আপনারা কী ধরনের গল্প চান, কী ধরনের, সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।